লন্ডনের দেশে যেখানে টিকটকে সবাই নিজেদের গার্লফ্রেন্ডকে নিয়ে কাপলদের নিয়ে ভিডিও বানায়, সেখানে প্রিন্স মানুষ খুন করার ভিডিও বানায়। কথাটা বুঝলেন না তো? তাহলে চলুন আর একটু খোলাসাভাবে বলি। লন্ডনের অনেক টিকটক ফেমাস লোক আছে যারা নিজেদের জিএফকে নিয়ে ভিডিও বানায়, সবার কাছে পরিচিত হয়, সবাই ওদের ভিডিও নিয়ে মেতে উঠে। সেখানে কখন তারা ভিডিও দিবে, আর অন্যদিকে প্রিন্স সে নিজেও টিকটক ভিডিও বানায়, তবে গার্লফ্রেন্ড বা বন্ধুদের নিয়ে নয়, মানুষ খুন করা নিয়ে। এই মানুষগুলো কারা তা আপনারা জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে। কেননা প্রিন্স সমাজে খারাপ মানুষদের মেরে ফেলে আর ওদের এই ভিডিওগুলো নিয়ে টিকটক দেয়, যার জন্য প্রিন্স অনেক ফেমাস। এই শহরের প্রিন্স নাম শুনলে সবাই ভয় পায়, কেননা প্রিন্স কখন কাকে মেরে ফেলবে তা কেউই বলতে পারে না, শুধু টিকটকের দেওয়া ভিডিওর মাধ্যমে জানতে পারে লোকটিকে। সেই জন্য প্রিন্সের ভিডিওর মাধ্যমে সবার সাথে পরিচয়, কিন্তু আজ পর্যন্ত ওর পরিচয় কেউ জানে না, আর না কেউ ওকে দেখেছে। কোনো ভিডিওতেও প্রিন্সের মুখে মাস্ক পরে থাকে, যার জন্য ভিডিও আসলেও কেউ ওর চেহারা দেখে না। অনেক কথাই বলেছি প্রিন্সকে নিয়ে, এবার চলুন গল্পের হিরোকে নিয়ে কিছু বলা যাক। সকালবেলা আবিরের উপর কেউ এক জগ পানি ঢেলে দিয়েছে। পানির কারণে আবির চোখ খুলে তাকিয়ে দেখে সামিয়া জগ নিয়ে দাঁড়িয়ে হাসছে। যদিও পানি মারাতে আবিরের অনেকটা রাগ হয়, কিন্তু সামিয়ার হাসি দেখে আবিরের সব রাগ উধাও হয়েছে। এখানে গল্পের নায়কের নাম হচ্ছে আবির চৌধুরী, আর আবিরের একমাত্র বোন হচ্ছে সামিয়া চৌধুরী। এদের দুজনের মধ্যে টম এন্ড জেরির মতো সম্পর্ক। সব সময় কে কাকে কোন রকমের রাগাতে পারবে তা নিয়ে চিন্তা করে, যা আপনারা একটু আগেই দেখলেন। আবিরের মুখের উপর পানি মেরে ঘুম ভাঙিয়ে দিল। এদিকে আবিরও থেমে যাওয়ার পাত্র নয়। বিছানা থেকে উঠে সামিয়াকে একটা বালিশ দিয়ে মারতে থাকে, এতে সামিও আরেকটা বালিশ নিয়ে মারতে থাকে। এই মারামারির সময়ে পুরো রুম রুই দিয়ে ভরে গেছে। তখনই মিসেস পারুল আক্তার রুমে আসে। উনি রুমে এসে দেখে পুরো রুমে রুইগুলো উঠছে। তোদের নিয়ে আর পারি না আমি। সে ছোটকাল থেকে তোরা একজন আর একজনের পিছে লেগে আছিস। তোদের জন্য বাড়িতে বালিশ আনতে আনতে তোর বাবা ফকির হয়ে যাবে। এখন বল কি নিয়ে তোদের ঝগড়া? দেখো না আম্মু, তোমার এই পেতনির মতো দেখতে মেয়েটা পানি মেরে কি অবস্থা করেছে আমার। কি? আমি পেতনি? তবে রে। কথাটা বলেই আবিরকে মারার জন্য যায়, তখনই পারুল আক্তার ধরে ফেলে। সামিয়া, আবির তোর বড় ভাই, তুই এমন করলে তো তোকে আবির মেরে সত্যি সত্যি পেতনি বানিয়ে দিবে। আমি জানি ভাইয়া আমার গায়ে কখনো হাত তুলবে না। ঠিক বলছি না ভাইয়া? একদম ঠিক কথা। তোদের নিয়েও আর পারি না। তাড়াতাড়ি খেয়ে ভার্সিটি, আর সামিয়া তুই কলেজে যা। কথাটা বলে পারুল আক্তার চলে যায়। এইদিকে সামিয়া ওর রুমে চলে যায়, আর আবির ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। আবির আর সামিয়া নাস্তা করে বেরিয়ে পড়ে। সামিয়া আর আবির ওদের দুজনের পথ আলাদা, সেজন্য আবির একদিকে যায় আর সামিয়া আরেক দিকে। আবির পায়ে হেঁটে ভার্সিটিতে আসে, কারণ আবিরের বাসা থেকে ভার্সিটি 6 থেকে 7 মিনিটের দূরত্ব হবে। এই 7 মিনিটের দূরত্বে আবির একটা হোটেলে ঢুকে প্রতিদিন নিজের ড্রেস চেঞ্জ করে হোটেল থেকে বের হয়ে ভার্সিটিতে ঢুকে। ভার্সিটিতে ঢুকলেই নতুন নতুন সিনিয়ররা র্যাগিং তো করবেই, এটাই স্বাভাবিক। ঠিক তেমনটা আবিরের সাথেও হচ্ছে। আবির কাউকে জিজ্ঞেস করতে যাবে তার আগে কেউ আবিরকে ডাক দেয়। ওই নোংরা ছেলে, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর এত নোংরা ছেলে কি আছে? আবির কথাটা শুনে আশেপাশে দেখছে। সত্যি তো, এখানে তো আমি ছাড়া আর নোংরা কেউই নেই আশেপাশে। এই, তুই কি এখানে আসবি না তোর ব্যবস্থা করতে হবে? কথাগুলো শুনে আবির ওদের কাছে যায়। কি জন্য ডেকেছেন? এই, তোর কি এর চেয়ে ভালো কোনো ড্রেস নেই? কি পরে এসেছিস সেখানে? তুই জানিস না এখানে পড়তে গেলে এমন ড্রেস পরে কেউ আসতে পারে না? আমার কাছে পাউন্ড নেই যে ভালো পোশাক কিনবো। রকি ওর বন্ধুদের শুনিয়ে বলে। কে রে, তুই সামান্য একটা শার্ট কেনার যোগ্যতা নেই তোর? এই নে ধর, এই পাউন্ড নিয়ে শার্ট আর একটা প্যান্ট কিনে নিবি। আর একটা কথা, আমাদের যখনই দেখবি সালাম করবি। কিন্তু আপনাদের দেখে তো আমার মতো সেম ইয়ারের মনে হচ্ছে, তাহলে আমি কেন সালাম দিব?
আবিরের কথা শুনে ছেলেগুলো আবিরের দিকে তাকিয়ে আছে। যেখানে আমাদের সাথে কেউ ভয় কথা বলে না, সেখানে তুই কি না আমাদের এই কথা বলার সাহস করলি? দেখুন, আমি কোনো ঝামেলা চাই না, আমাকে যেতে দিন। তোকে ভালো ভালো টাকা দিয়েছি, এখন সেই টাকা তো তোর কাছ থেকে নেব, সাথে তোকেও মারবো। কথাটা বলেই রকির সাথে ওর বন্ধুরা আবিরকে মারতে যাবে, তার আগেই একটা মেয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। কে রে তুই? এতদিন দেখেছি কোনো মেয়েকে টিচ করলে ছেলে এসে বাধা দিত, আর এখন দেখছি তার উল্টো। এতদিন ধরে দেখিসনি তো কি হয়েছে, এখন তো দেখছিস। বাহ, আমাকে দাদাগিরি দেখাচ্ছে। এইদিকে আবির দাঁড়িয়ে আছে মেয়েটির পেছনে, কিন্তু এখনো মেয়েটির চেহারা দেখতে পাচ্ছে না আবির। এদিকে রকি যে মেয়েটার কাছে আসতে যাবে, তখনই ছেলেটির একটা বন্ধু রকিকে থামায়। রকি থাক, বড় ভাইকে কেউ মেরে ফেলেছে। কি বলেছিস এইগুলো? কার এত বড় সাহস? এদেরকে পরে দেখবি, এখন চল ভাইকে দেখে আসবি। রকি আর ওদের কোনো কথা না বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওর বন্ধু ওর সাথীদের লোকজনকে নিয়ে। এদিকে মেয়েটি এবার পেছনের দিকে তাকায়। মেয়েটিকে দেখে আবির তো একদম ফিদা হয়ে গিয়েছে, কেননা মেয়েটি এত স্মার্ট আর সুন্দর, তার সাথে মোটামুটি লম্বাও ঠিক আছে, কিন্তু আবিরের থেকে 4 থেকে 5 ইঞ্চি ছোট হবে। আবির তো তাকিয়ে আছে এর দিকে। মেয়েটি আবিরের দিকে তাকায়, দেখে আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, সেজন্য মেয়েটি হাতের তুড়ি বাজায়। এই যে, কি দেখছেন এভাবে? আপনি ছাড়া তো আর কাউকে দেখছি না। কি বললেন? কথাটা আবার বলেন তো। কই, কিছু তো বলিনি আমি। এই, আপনি তো একটু আগে কি যেন বলছিলেন। কিছু তো বলিনি। ধন্যবাদ আমাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য। অন্যায় দেখলে কখনো প্রতিবাদ না করে থাকবেন না। আজ ওরা আপনার সাথে এমন করেছে, কাল অন্য কারোর সাথে করতে পারে, তাই প্রতিবাদ করতে শিখেন। আর এইভাবে আসবেন না ভার্সিটিতে, একটু পরিষ্কারভাবে তো আসতে পারেন। এইরকম ভাবে আসলে তো স্যারও আপনাকে অনেক কথা শোনাবে। আচ্ছা, আপনাকে যা বলার বলেছি, বাকিটা আপনার ইচ্ছে। আমি গেলাম, আর সাবধানে থাকবেন ওদের থেকে। কথাগুলো বলে মেয়েটি চলে যায় আর আবির ভাগতে থাকে। ইস, মেয়েটির নামটাও জানতে পারলাম না। ওই দিন আবির আর ক্লাস না করে চলে আসে বাসায়। এইদিকে রকি ওর বন্ধুদের নিয়ে ওর ভাইকে দেখতে আসে। দেখে সে আগের মতোই ওর ভাইয়ের বুকে রক্ত নিয়ে প্রিন্স লেখা, আর টিকটকে ওর ভাইকে কিভাবে মেরেছিল তার ভিডিও দেখা হয়েছে। এদিকে পুরো রাজ্যের লোক এই টিকটক আইডিতে ফলো করে রাখে সমাজে খারাপ মানুষ মারার ভিডিও দেখার জন্য। এই আইডিটার লোকেশন জানার জন্য অনেক টিম কাজ করছে। কোনো লোকেশন থেকে এই টিকটক আইডিটা অপারেটিং করা হচ্ছে লোকেশন বের করার জন্য, কিন্তু সব দেশের প্রশাসন ব্যর্থ হচ্ছে। তার কারণ টিকটক আইডি লগইন থাকা মোবাইলটা প্রতি সেকেন্ডে 2 থেকে 3 দেশের লোকেশন দেখাচ্ছে, যার কারণে ওরা একজ্যাক্টলি লোকেশন বের করতে পারছে না। আর কোনো হ্যাকার আইডিটা কিছু করতে পারছে না, কেননা প্রিন্স এই আইডিটা 2 জন হ্যাকার মনিটরিং এর কাছে ওদের কাজ হচ্ছে প্রিন্সের আইডিটা সুরক্ষিত রাখার সাথে লোকেশন ট্র্যাক করা থেকে বাঁচানো। এদিকে রকি ওর ভাইয়ের লাশ থেকে কাঁদতে থাকে, কেননা ওর ভাই মেয়ে পাচার করত, সেজন্য প্রিন্স ওর ভাইকে মেরে ফেলে। আর প্রিন্স যাকেই মারে তার ভিডিও করে টিকটকে ছেড়ে দেয়, সাথে লোকটাকে কি জন্য মারা হয়েছে সেই সম্পর্কেও কিছু কথা লিখে দেয়। আর প্রিন্স যে খুনগুলো করে ওদের সবার বুকে প্রিন্সের লেখা থাকে, তার মধ্যে অনেকের বুকে রক্ত দিয়ে লিখে দেয়, আবার অনেকের বুকে ছুরি দিয়ে কেটে লিখে দেয়। এগুলো করা হয় তাদের পাপ কাজের উপর নির্ভর করে, যে যত বেশি খারাপ কাজ করে জড়িত থাকবে তাকে ঠিক তত বেশি খারাপভাবে মারা হয়। আর এইসব কিছু প্রিন্স করে থাকে। আর প্রিন্সের এই কাজটাকে সাধারণ মানুষ সাপোর্ট করে, কারণ এদের পাওয়ারের কারণে এরা জেল থেকে ছাড়া পেয়ে যায়, সেজন্য প্রিন্স ওদের নিজের হাতে শাস্তি দেয়। এদিকে আবির আবারও হোটেলে ঢুকে নিজের ড্রেস চেঞ্জ করে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে সামিয়া মন খারাপ করে বসে আছে, সেজন্য আবির সামিয়ার পাশে গিয়ে বসে। কি হয়েছে সামিয়া, এভাবে বসে আছিস কেন? ভাইয়া ভাইয়া, কলেজে একটা ছেলে আমার সাথে খারাপভাবে অনেক কথা বলেছে।
কথাটা বলে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ছেলেটা কে? তুই কি চিনিস? হ্যাঁ ভাইয়া, ছেলেটা হচ্ছে হ্যাঁ ভাইয়া, ছেলেটার নাম জানি না, তবে এতটুকু জানি ছেলেটাকে কলেজে সবাই ভয় পায়। এই ব্যাপার, কাল আমি তোর সাথে যাব কলেজে, দেখি কে কি করতে পারে তোর। সত্যি ভাইয়া, তুই যাবি? আমার বোনকে যে খারাপ কথা বলবে, আমি কি তাকে ছেড়ে দিতে পারি? তুই বল। আচ্ছা ভাইয়া, তুই তো যাবি, সাথে কিছু বডিগার্ডকেও নিয়ে যাবি। বডিগার্ড কেন? তুই তো বডিগার্ডের সহ্য করতে পারিস না, তোর আশেপাশে থাকে বলে। তুই আজকে বডিগার্ডের কথা বলছিস? ওরা অনেক খারাপ, তুই একা ওদের সাথে পারবি না, সেজন্য বলেছি বডিগার্ড নিয়ে যেতে। পাগলি বোন আমার, তুই কোনো চিন্তা করিস না, আমি সব সামলে নিব। এখন চল আমরা খেতে যাই, আমি আবার বিকেলে একটু বের হব। আমাকেও নিয়ে যা না ভাইয়া, বাসায় বসে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে, নিয়ে যাব। এখন চল খেতে যাই, দুপুরে আবার বের হতে হবে। চল তাহলে। আবির ও সামিয়া একসাথে নিচে নেমে দুপুরের খাওয়া শেষ করে উপরে এসে রেডি হয়ে বের হয়ে যায়, কিন্তু ভার্সিটিতে যায় একইভাবে, আর কোথাও ঘুরতে গেলে বের হলে যায় অন্যভাবে, একদম হিরো লুক নিয়ে। আবির গাড়ি চালাতে থাকে আর সামিয়া আবিরের পাশে বসে বসে কথা বলেই যাচ্ছে। কিছু দূর আবির ভার্সিটির ওই মেয়েটিকে দেখতে পায়, কেননা মেয়েটি কয়েকটা ছেলের পিছু পিছু যাচ্ছে, দেখে মনে হচ্ছে মেয়েটা ওদের ফলো করছে। এরা দিকে আবির ভাবে, এই মেয়েটা এখানে কেন? আর ওই ছেলেগুলোই বা কারা? ভাইয়া, কোন মেয়ে কোন ছেলে কিছুই তো বুঝতেছি না। তোকে কিছু বুঝতে হবে না, চুপচাপ থাক। এইদিকে আবির মেয়েটির পিছু নিতে গিয়ে ও সামিয়ার জন্য পারেনি, সেজন্য গাড়িটা ঘুরিয়ে ওরা নিজেদের কোম্পানিতে চলে আসে। আর কোম্পানির নাম হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এই কোম্পানির সবাই আবির এবং সামিয়াকে চিনে, সেজন্য ওরা গাড়ি থেকে নেমে গেল। সামিয়া, তুই আব্বুর সাথে কথা বল, আমি একটু আসতেছি। না ভাইয়া, তুই এখন কোথাও যেতে পারবি না। প্লিজ বোন আমার, বোঝার চেষ্টা কর। একটু মিষ্টি সুরে বলল, আর এই মিষ্টি সুরে সামিয়া বলে গেল, ঠিক আছে, যেখানে যাবি তাড়াতাড়ি আসবি, কোনো দেরি যেন না হয়। একটু দেরি হবে না, আমি তাহলে এখন আসতেছি। আবির ওখান থেকে বের হয়ে যায়। এদিকে মেয়েটি ছেলেগুলোকে ফলো করতে করতে একটা পুরাতন বিল্ডিং এর কাছে চলে আসে। আসলে ছেলেগুলো ইচ্ছে করে এখানে এসেছে যাতে করে মেয়েটাকে ধরতে পারে। ঠিক তাই হলো, ওরা মেয়েটিকে নিজেদের জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছে, যা মেয়েটি কিছুক্ষণ পরেই বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়েছে। মেয়েটি ওদের হাত থেকে আর রক্ষা পেল না। ওরা মেয়েটিকে চারদিক থেকে ঘিরে দাঁড়ালো। আজকে তো ভার্সিটিতে অনেক কিছু দেখিয়েছিস, তো এখন দেখা তোর সেই জেদ। আর তুই কি মনে করেছিস আমি তোকে এভাবে ছেড়ে দেব? আমার ভাই মারা যাওয়াতে তোকে কিচ্ছু বলিনি তখন, এখন তোকে কে বাঁচাবে? তোর জন্য আজ ভার্সিটির সবার মন থেকে ভয় অনেকটা উঠে গিয়েছে, কারণ তুই আজ সবার সামনে প্রতিবাদ করেছিস। তাই আজকে তো তোকে এমন একটা শিক্ষা দেব যাতে করে কারোর কাছে মুখ না দেখাতে পারিস। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না, আমি আপনাদের কাছে হাত জোর করছি। রকি যখন মেয়েটির কাছে যাবে তখন কেউ আড়াল থেকে একটা ইটের টুকরো নিয়ে রকির গায়ে মারে। ইটের টুকরো পড়াতে রকি অনেকটা ব্যথা লাগে, সেজন্য রকি জিদের বসে দেওয়ালের ওদিকে তাকায়, কিন্তু দেওয়ালের পেছন থেকে মুখে মাস্ক পরা আর কালো কোট পরা একটা ছেলে বেরিয়ে এলো। সবাই তো হা হা করে তাকিয়ে আছে, কেননা ছেলেটাকে অনেকটা প্রিন্সের মতো দেখাচ্ছে, কারণ প্রিন্স সব সময় এই পোশাকে টিকটকে আসতো, মানুষকে মারার সময় ভিডিও করে তার টিকটকে দিত। সেজন্য ওই খবরগুলো দেখলে ওদের গা শিউরে ওঠে। এইদিকে মেয়েটি তো তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কে রে তুই? আমার নামটা না হয় পরেই জানবি, এখন মেয়েটিকে ছেড়ে দে। তার আগে তোর নাম বল। আমার নামটা শোনার পর হয়তো তুই বেঁচে নাও থাকতে পারিস। কথাটা শুনে রকি একটু ঘাবড়ে যায়, তবুও মনে একটু সাহস নিয়ে বলে, তুই জানিস আমি কে? তুই কে তা আমি জেনে কি করব? মেয়েটিকে না ছেড়ে দিলে তুই আর এই পৃথিবীর আলো দেখতে পারবি না। তাই নাকি? এই তোরা দাঁড়িয়ে না থেকে শালাকে সাইজ কর। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে বলল। ওরা রকির কথা শুনে যে যা কিছু হাতে পেল তা নিয়ে প্রিন্সকে মারতে এলো, কিন্তু প্রিন্সই ওদের সবাইকে 1 মিনিটে মেরে মাটিতে শুয়ে দেয়। আর এদিকে রকি তো ভয়ে শেষ,
কেননা এখন একমাত্র ওর মার খাওয়া বাকি আছে। প্রিন্স ওকে না মেরে মেয়েটির কাছে যায়, এতে মেয়েটি ঘাবড়ে যায়। আপনার পায়ের জুতো খুলে একে যত ইচ্ছে মারতে পারেন, আর এ যদি কোনো প্রতিবাদ করে তাহলে এখানে ওর লাশ ফেলে দিব। প্রিন্সের কথাগুলো শুনে মেয়েটি ভয়ে ভয়ে জুতো খুলে রকির গালে বাড়ির উপর বাড়ি দিতে দিতে রকির গাল দুটো লাল হয়ে গেল। আর এই ভিডিওটা প্রিন্সের লোকের কাছে পাঠিয়ে দিল, আর সাথে এটাও বলল যে মেয়েটির ছবি ঝাপসা করে দেওয়ার জন্য, নয়তো ওর সমস্যা হতে পারে। আর মেয়েটির সব ইনফরমেশন ও যেন জোগাড় করে ফেলে। হয়েছে, আর মারতে হবে না। মেয়েটিকে উদ্দেশ্য করে বলে। মেয়েটি মারা থামিয়ে দেয়। এরপর যদি আর এমন করতে দেখি তাহলে তোর জানটা থাকবে না, মনে রাখিস। এখন যা এখান থেকে। প্রিন্সের কথা মতো সব ওখান থেকে চলে যায়, আর মেয়েটি নিজের হাতটা বাড়িয়ে দেয়। হাই, আমি জান্নাত চৌধুরী। আমি প্রিন্স। জান্নাত প্রিন্সের নামটা শুনে অনেক চমকে ওঠে, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছে, তবুও নিজেকে সামলিয়ে। আপনি না থাকলে আজকে আমার কি হতো? চিন্তা করবেন না, এরপর থেকে আর তেমন কিছু হবে না। আপনার চেহারাটা কি দেখতে পারি? আমাকে যারা দেখে তারা বেঁচে থাকে না, তাই আপনার সাথে আর কোনো কথা বলছি না। ভালো থাকবেন। কথাটা বলেই প্রিন্স কোথায় যেন হারিয়ে যায়। এদিকে জান্নাত তো ভেবেই পাচ্ছে না ওর সাথে প্রিন্স নিজে থেকে কথা বলেছে। এরপর জান্নাত ওখান থেকে চলে যায়। এইদিকে আবির গাড়ি নিয়ে ওদের অফিসে চলে আসে। অফিসে ঢুকে দেখে সামিয়া বসে আছে। সামিয়া দেখ, ভাইয়া চলে এসেছি। এত দেরি কেন করলি? কোথায় দেরি করলাম? চল, আব্বু তোর জন্য অপেক্ষা করছে। আবির সামিয়ার ওর আপুর কেবিনে আসে। আবিরকে দেখে শাহজাহান চৌধুরী দাঁড়িয়ে আবিরকে কাছে টেনে নিয়ে ওনার চেয়ারে বসায়। আর শাহজাহান চৌধুরীর সামনে অনেক বড় বড় বিজনেসম্যান বসে আছে, কিন্তু ওরা তো কিছুই বুঝতে পারছে না শাহজাহান চৌধুরী কেন এই ছেলেটাকে নিজের চেয়ারে এনে বসালো। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার বড় ছেলে আবির, আর এ হচ্ছে আমার ছোট মেয়ে সামিয়া। আর আমার পরে আমার সবকিছু দেখাশোনা করবে আমার বড় ছেলে আবির। কথাগুলো শুনে ওখানে থাকা সবাই হাতে তালি দেয়, আর সামিয়াও অনেক খুশি হয় এতে করে। এরপর আবির ওখানে ওনাদের সাথে অনেক কথা বলে ওখান থেকে সামিয়াকে নিয়ে চলে আসে বাড়িতে। এইদিকে সিবিআই অফিসে একটা মেয়ে নতুন জয়েন করে। ওই মেয়েটি যেমন সুন্দর তেমনি অনেক দক্ষ, কোনো মিশনে আজ পর্যন্ত ফেল করেনি। সবগুলো মিশন অনেক সুন্দর করে সততার সাথে কাজ করে এসেছে, সেজন্য আজকে ওকে ডাকা হয়। আর যেহেতু মেয়েটি একজন সিবিআই অফিসার, তাই ওদের বেশিরভাগই মিশনগুলো নিজের পরিচয় গোপন রেখে কাজগুলো করতে হয়। সেজন্য আজকেও মেয়েটিকে প্রিন্সকে ধরার জন্য দায়িত্ব দেওয়া হয়। বুঝতে পারছো, তোমার মিশন হবে প্রিন্স সম্পর্কে সব তথ্য আমাকে দেওয়া, আর তোমাকে তোমার পরিচয় গোপন রেখে সব কাজ করতে হবে। যদি প্রয়োজন হয় তুমি আমাদের সাহায্য পাবে, তবে সাবধানে থাকবে। প্রিন্স অনেক ভয়ঙ্কর, আর আজ থেকে তোমার ছদ্মনাম হবে এসে। আর তোমাকে সাহায্য করার জন্য আরেকটা মেয়ে আছে। তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি কাল থেকে এখানে জয়েন্ট হয়ে যাবে। আর সামনে কি করতে হবে না হবে ও তোমাকে আমি সব বুঝিয়ে দেবো। স্যার, এই মিশন লিড করবে কে? মিশন লিড করবে তুমি, কিন্তু তুমি ওর কথার ওপর কথা বলবে না, কারণ তোমাকে যার কাছে পাঠাচ্ছি ও কিন্তু তোমার থেকে অনেক ডেঞ্জারাস, তাই কেয়ারফুলভাবে থাকবে। কিন্তু স্যার, আমি ওকে চিনব কি করে? তোমার ওকে চিনতে হবে না, ওই তোমার উপর নজর রাখবে। তোমাকে কি কি করতে হবে না হবে ও তোমাকে ওই সিক্রেট কোডের মাধ্যমে জানিয়ে দেবে। ঠিক আছে স্যার, কিন্তু আমি কি ওই মেয়েটার নাম জানতে পারি? ওর সিক্রেট নাম হলো এনজে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। বড় অফিসারের সাথে কথা বলে মেয়েটি বের হয়ে আসে। এদিকে পরের দিন আবির সামিয়ার সাথে ওর কলেজে যায়। কলেজে গিয়ে আবির জিজ্ঞেস করে, কোন ছেলেটা সামিয়া? এরপর সামিয়া আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ওই যে হলুদ গেঞ্জি পরা ছেলেটা। তুই তাহলে বাড়িতে যা। কেন ভাইয়া? আর আমি থাকলে সমস্যাটা কোথায়? আমি ওদের কিছু বললে ওরা যদি তোকে দেখে ফেলে তাহলে সমস্যা করবে তোর সাথে। আর তো মাত্র কয়েকটা মাস,
এরপর তো ভাইয়ার সাথে তুই ভার্সিটিতে চলে যাবি। সেজন্য আমি চাই না কোনো সমস্যা হোক, তাই তুই বাসায় যা, আমি ওদের দেখছি। ঠিক আছে ভাইয়া, কিন্তু আমার না খুব ভয় করছে। কিছু হবে না আমার, তুই গাড়ি নিয়ে চলে যা, আমি এদের সাথে কথা বলে ভার্সিটিতে যাব। সামিয়া গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকে আবির গেট দিয়ে ভিতরে ঢুকে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়। সামনে গিয়ে ছেলেটাকে ভালো করে দেখতে থাকে। তুই কে রে? আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তোর জন্য মেয়ে দেখব, সেজন্য একটু দেখতেছি, কিন্তু তোর যা চেহারা, তাতে তো কোনো মেয়ে তোর দিকে ফিরেও তাকাবে না। আচ্ছা, তোর নাম আর পরিচয়টা বল, দেখি কি করতে পারি। এদিকে কলেজের সবাই আশ্চর্য, কেননা একটা ছেলে যে কিনা এমন ভাবে কথা বলছে জীবনের সাথে, আর ছেলেটির সাহস দেখে জীবনও ভাবতে থাকে। কে এই ছেলেটি? যেখানে আমাকে সবাই ভয় পায়, সেখানে এই ছেলেটি কিনা এখানে দাঁড়িয়ে কথা বলছে। চিন্তা করে লাভ নেই, কারণ আমি আজকে তোকে একটা শিক্ষা দেব, কি করে মেয়েদের সম্মান দিতে হয়। কথাগুলো বলা শেষ হতে না হতেই জীবন ছেলেটাকে মারতে থাকে। আর ওকে মার খেতে দেখে অনেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর জীবনের কাছে থাকা ছেলেগুলো আবিরকে মারার জন্য ওর দিকে ছুটে আসে। কিন্তু আবিরও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, ওদের সবাইকে এক এক করে মেরে মাটিতে শুয়ে দেয়। আর এগুলো দেখে কলেজের সবাই আবিরের ফাইট করা দেখছে। অনেক মেয়ে তো আবিরের উপর ফিদা হয়ে গিয়েছে, আর অনেকেই তো ফাইট করা ভিডিও করে রেখে দিয়েছে, যাতে করে কোনো এক সময় ওরা ভিডিওর মাধ্যমে আবিরকে খুঁজে বের করতে পারে। আবির ওদের সবাইকে মেরে ওখান থেকে বের হওয়ার আগে শুধু একটা কথাই বলে, আজকের পর থেকে যদি কেউ মেয়েদের ট্রিজ করার চেষ্টা করিস না, তাহলে জানে বাঁচতে পারবি না, বলে দিলাম। কথাগুলো বলে আবির ওর ভার্সিটির দিকে যাওয়ার জন্য বের হতে যাবে। তখনই অনেক মেয়ে আবিরকে ডাকে, কিন্তু আবির ওদিকে না তাকিয়ে বের হয়ে চলে আসে। এসে প্রতিদিনের মতো ড্রেস চেঞ্জ করে ভার্সিটিতে যায়। ওখানে গিয়ে সবার কাছে শুনতেছে গতকাল রকিকে প্রিন্সের লোক ধরে নিয়ে গিয়েছিল, সাথে কোনো একটা মেয়ের জুতো বাড়ি খেয়ে রকি এখন হসপিটালের ভিতর। এদিকে পুরো ভার্সিটিতে রকি তো আর কোনো মান সম্মান কিছুই থাকলো না, কিন্তু রকির এই ভিডিওটা যে এইভাবে প্রিন্সের লোক ভাইরাল করবে তা কেউই জানতো না, এবং কি জান্নাত মেয়েটাও না। আবির আজকে নিজের ক্লাসে গিয়ে দেখে কোথাও তেমন জায়গা নেই, শুধু একটা মেয়ের পাশে সিটটা খালি আছে। সেজন্য আবির ওই সিটে গিয়ে বসে পড়ে, বসে স্যারের কথা শুনতে থাকে। তখন পাশে থাকা মেয়েটি আবিরের দিকে লক্ষ্য করে। আরে আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমি তো এই ক্লাসেই পড়ি, নতুন ভর্তি হয়েছি। আর আপনি? আমিও তো নতুন। আপনার নাম? জান্নাত চৌধুরী। আর আপনার? আমি আবির। এভাবে ওরা কথা বলতে থাকে। ওদের কথা বলা দেখে লেকচারার ওদের ক্লাস থেকে বের করে দেয়। তখন আবির আর জান্নাত কিছুই করার ছিল না, সেজন্য ওরা দুজনেই ক্লাস থেকে বের হয়ে যায়। ওরা দুজনেই ক্লাস থেকে বের হয়ে একটা গাছের নিচে এসে দাঁড়ায়। তখনই জান্নাত বলে ওঠে, আপনি কি টিকটক ইউজ করেন? টিকটক? সেটা আবার কি? উফ, আপনি দেখছি পোশাকের সাথে নিজেও একটা হাঁদারাম। আমাকে দেখতে কি ওই রকম লাগে? নিজেকে আগে কখনো আয়নায় দেখেছেন? আমার বাসায় তো আয়না নেই, সেজন্য কখনো নিজেকে দেখার সুযোগ পাইনি। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আরে কি যে বলেন, আমি কেন ঠাট্টা করব? আর টিকটক সম্পর্কে আমি কিছুই বুঝি না। আচ্ছা, টিকটকে মানুষ কি করে? ভিডিও বানিয়ে আপলোড করে। ও, আমার ওই সব টিকটক সম্পর্কে আইডিয়া নেই। আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, তাহলে তুমি করে বলি। আবির তো কিছুক্ষণ চিন্তা করলো আর মনে মনে ভাবছে, আচ্ছা, মেটার কোনো মতলব নেই তো? কিছু বলছে না যে? ঠিক আছে, একই ক্লাসে যখন পড়ি তাহলে তুমি করে বলাই যায়, কিন্তু আপনার সাথে কি আমাকে মানায়? আপনার পোশাক আর আমার পোশাক পুরোই আলাদা। এই দিক দিয়ে আলাদা তা ঠিক, কিন্তু এটাও পরিবর্তন করে ফেলবো, চিন্তা করো না। ছি ছি ছি, আপনি কি, ও সরি, তুমি কি না একটা ছেলের পোশাক চেঞ্জ করবে? ও খোদা, আমি কি বলছি তোমার পোশাক নিজ হাতে চেঞ্জ করব? তাহলে কিভাবে? চলুন আমার সাথে। জান্নাত আবিরকে গাড়িতে করে একটা শপিং মলে নিয়ে যায়। ওখানে গিয়ে ভালো ভালো দেখে কয়েকটা শার্ট প্যান্ট কিনে দেয়।
কাল থেকে এইগুলো পরে আসবে। এইগুলো আমার, নয়তো কি, আমার জন্য কিনেছি। কিন্তু আমার কাছে তো এত পাউন্ড নেই। তোমাকে কোনো পাউন্ড দিতে হবে না, আমি এইসব তোমাকে গিফট করলাম। এবার ঠিক আছে, এখন তুমি বাড়িতে যাও, আমার কিছু কাজ আছে। আর তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে যাও। এদিকে আবির আর কিছু করার ছিল না, জান্নাতকে মোবাইল নাম্বারটা দিয়ে আবির বাসায় চলে আসে। এসে দেখে সামিয়া বসে আছে, সেজন্য সামিয়ার কাছে যায়। সামিয়া, এরপর থেকে ওই ছেলেগুলো তোকে আর বিরক্ত করবে না। সত্যি বলছিস ভাইয়া? হ্যাঁ সত্যি, যদি করে তাহলে তো আমি আছি। কিন্তু ভাইয়া, তোর হাতে এইগুলো কি? তোর তো আলমারি ভর্তি পোশাক, তাহলে আবার এইগুলো? এই, তোর যে আলমারিতে এত জামা, আমি কি একবারও বলছি তুই এত শপিং কেন করছিস? শুরু হয়ে গেল তো তোদের টম অ্যান্ড জেরি। আম্মু, তোমার এই মেয়ে আমাকে খোঁটা দিচ্ছে। ওই বান্দরের বাচ্চা, আমি তোকে খোটা দিচ্ছি তাই না? আম্মু দেখো, তোমাকে বান্দর বলছে। তোদের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। এই কথাগুলো পরে পারুল আক্তার চলে যায়, আর আবির আর সামিয়া ঝগড়া করে বাড়ি মাথায় তুলছে। এটা তো ওদের প্রতিদিনের ঘটনা, কিন্তু ওরা যাই করুক না কেন, কখনো কেউ কারোর চোখের পানি দেখতে পারে না। এইদিকে এসেও নতুন একটা শহরে এসেছে, কেননা আজ থেকে ওর মিশন হবে প্রিন্সের সম্পর্কে সব তথ্য বের করা। সাথে ওকে ধরতে কি কি করতে হবে সবকিছু তো প্রিন্সের সাথে মিশলেই বলা যাবে, কিন্তু আজ পর্যন্ত প্রিন্সকে কেউ দেখেইনি। আরও কোথা থাকে এইসব কেউ কিচ্ছু জানে না। এদিকে এসে নতুন একটা শহরে আসে এবং অফিস থেকে ওকে হেডকোয়ার্টারে বাসা দেওয়া হয়। সেখানে এসের মতো আরো অনেকেই থাকে, যাদের পরিচয় সবসময় গোপন থাকে, আর ওরা নিজেদের পরিচয় গোপন করতে এক্সপার্ট। এসে নিজের রুমে গিয়ে রেস্ট নেয়। আচ্ছা স্যার, যে বলল আমাকে ওই মেয়েটি খুঁজে নেবে আর আমার থেকেও ওই মেয়েটি সাংঘাতিক, কিন্তু কে এই মেয়েটি যে আমার থেকে চৌকুশ? এই সব কিছু ভাবতে থাকে, তখনই এসে ডাক পড়ে, সেজন্য ওখানে প্রধানের কাছে যায়। কেননা এখানে বাকি কথা উনিই বলবে কি করতে হবে কখন, সেজন্য এসে প্রধানের রুমেই যায়। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ বসো, তোমাকে যে জন্য ডেকেছি, আগের অফিসার তোমাকে তো বলেছে কি কি করতে হবে। হ্যাঁ স্যার, আমাকে বলেছিল ফ্রেন্ডস সম্পর্কে সব তথ্য বের করার জন্য, আর এই বিষয়ে আমাকে একটা মেয়ে হেল্প করবে। কিন্তু স্যার আমাকে এইও বলেছিল ওই মেয়েটা আমাকে হেল্প করবে, কিন্তু আমাকে নাকি ওই মেয়েটার অর্ডার ফলো করতে হবে। কিন্তু আমি ওই মেয়েটাকে চিনব কি করে? সেই তোমাকে সব কিছু জানিয়ে দিবে, কিন্তু তুমি এখন নিজের রুমে গিয়ে রেস্ট করো। ওকে স্যার। এদিকে আবির সকালবেলা বের হয় ভার্সিটি যাবে বলে, তখন সামিয়া আবিরের সামনে আসে। ভাইয়া, আমাকে তুই আজকে কলেজে দিয়ে আসবি। কেন বলতো? ওই ছেলেগুলো যদি আজকেও বিরক্ত করে তখন কি করব আমি? ওরা কেউই তোকে বিরক্ত করবে না, তুই এখন যা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ভার্সিটিতে যাব। কথাগুলো বলেই আবির আজকে জান্নাতের দেওয়া শার্ট প্যান্ট পরে ভার্সিটিতে আসে, আর জান্নাতকে দেখে একটা মেয়ের সাথে কথা বলতেছে, সেজন্য আবির জান্নাতের কাছে যায়। কেমন লাগছে আমাকে? আবিরের কথা শুনে জান্নাত ও জান্নাতের কাছে থাকা মেয়েটির পাশে ফিরে তাকায়। ওরা পাশে তাকিয়ে আবিরকে দেখতে পায়। আরে, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আর এই মেয়েটিকে? ও ও হচ্ছে লিমা, নতুন ভর্তি হয়েছে আর আমার সাথে কথা বলার জন্য এসেছে। এই ছেলেটিকে? ও হচ্ছে আমার ফ্রেন্ড। কি, ও আপনার বন্ধু? হ্যাঁ, কোনো সমস্যা আছে? তা বলতে চাইনি। আচ্ছা, আমাদের রুমটা কোন দিকে? ক্লাসের সময় হয়ে গিয়েছে, আমরা তিনজন না হয় একসাথেই যাই। এরপর ওরা তিনজন একসাথে ক্লাস করতে চলে গেল। অন্যদিকে সামিয়া আজকে কলেজে গিয়ে ওই ছেলেগুলোকে দেখতে না পেয়ে অনেক খুশি, সেজন্য সামিয়া ক্লাসে চলে গেল। ক্লাসে সামিয়া অনেক বান্ধবী হলো, ওরা সবাই টিকটক চালায়, সেজন্য ওরা সামিয়াকেও টিকটক চালানোর পরামর্শ দেয়। আচ্ছা, টিকটকে কি এমন আছে যে খুলতে হবে? এরপর ওরা সামিয়াকে প্লিজ যে মানুষকে মারছে তার ভিডিওগুলো দেখায়। এইগুলো কি দেখাচ্ছিস তোরা? আরে, এইগুলো হচ্ছে প্রিন্সের কাজ। ও সমাজে খারাপ মানুষকে মেরে টিকটকে ভিডিও বানায়। আমরা তো ওর টিকটকগুলো দেখার জন্যই টিকটক অ্যাকাউন্ট খুলি। না, আমি ভাইয়ার অনুমতি না নিয়ে অ্যাকাউন্ট খুলবো না। কি, তোর আবার ভাইও আছে নাকি? পরিচয় করিয়ে দে তো। উনি আমার বড় ভাই।
তাতে কি হয়েছে? আমাদের মধ্যে কেউকে যদি তোর ভাইয়ের পছন্দ করে ফেলে, তাহলে আমাদের কেউকে তো তোর ভাবি হতে পারবো। আমার ভাইয়ার সামনে গেলে হয়তো তোরা কথাও বলতে ভয় পাবি। সত্যি এতটাই ডেঞ্জারাস? এখন বাসায় যাব, কালকে কথা হবে। এদিকে আবির, জান্নাত ও লিমা ক্লাস শেষ করে বাহিরে এসে বসে আছে। তখনই জান্নাত বলে ওঠে, আচ্ছা আবির, টিকটক দেখো? টিকটক? ওটা আবার কি? আরে ওখানে সবাই ভিডিও দেয়। না, আমি বুঝি না এই বিষয়ে। এদিকে লিমা বলে ওঠে, কেন, কি হয়েছে জান্নাত? আরে গতকাল আমি প্রিন্সকে দেখেছি। প্রিন্স নাম শুনে লিমা একটু চমকে ওঠে। জান্নাত, তুমি কি ওর চেহারা দেখছো? আর ও দেখতে কেমন? আমি চেহারা দেখিনি। ও, কিন্তু তোমার সাথে কিভাবে দেখা হলো? এরপর জান্নাত ওই দিনের ঘটনাগুলো ওদের বলতে লাগলো। ঘটনাগুলো শুনে তোরা অবাক। তার চেয়ে বেশি অবাক হলো লিমা। কিন্তু ফ্রেন্ডস কি করে জানলো তুমি বিপদের মধ্যে ছিলে? হয়তো প্রিন্সের তখন ওই জায়গায় কোনো কাজ ছিল, তখন হয়তো জান্নাতকে দেখে, সেজন্য ওকে বাঁচিয়েছে। এটা হতে পারে, নয়তো আমাকে কেন প্রিন্স শুধু শুধু বাঁচাবে? আচ্ছা, তুমি কি করে বুঝলে এটা ফ্রেন্ডস ছিল? আরে ও নিজে আমাকে তা বলেছে যে ওই প্রিন্স, কিন্তু সত্যি বলেছে না মিথ্যে বলেছে তা তো আর আমি জানি না। এভাবে ওরা কথা বলতে থাকে। তখনই ভার্সিটিতে কয়েকটা পুলিশের গাড়ি ঢুকে। পুলিশের গাড়িগুলো থেকে কয়েকজন ছেলে নেমে এলো। ওদেরকে কেউ চিনতে পারছে না, কেননা এর আগে এদের আর কেউ দেখেনি, সেজন্য। পুলিশ অফিসার এসে সবাইকে জিজ্ঞেস করে কেউ এদের চিনে কিনা। তখন ওখানে মার খাওয়া একটা ছেলে বলে ওঠে, স্যার, ওই ছেলেটা আমাদের মেরেছে। কোন ছেলে? তাড়াতাড়ি বলো আমাদের। ওই যে দুটো মেয়ের সাথে বসে আছে। ছেলেটির কথা শুনে দুজন পুলিশ গিয়ে আবিরের সামনে দাঁড়ায়। আপনাকে আমাদের স্যার ডাকছে। আমাকে কেন? আমি তো কিছু করিনি। আমরা এত কিছু জানি না, আমাদের সাথে যেতে হবে তাড়াতাড়ি। এদিকে জান্নাত আর লিমা কিছুই বলছে না। ওরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আবির ওদের সাথে পুলিশ অফিসারের কাছে আসলো। স্যার, আমাকে ডেকেছেন? তুই নাকি এদের মেরেছিস? বিশ্বাস করেন স্যার, আমি এসবের কিছুই জানি না। তাহলে এরা কি মিথ্যে বলছে? হবে হয়তো। আমি একজন সাধারণ মানুষ, এদের সাথে নিজেকে জড়িয়ে কেন রাখবো? তাছাড়া এদের সাথে না আমার কোনো শত্রুতা আছে, না ওদের সাথে আমার। তাহলে আমি কেন শুধু শুধু ওকে মারতে যাব? আপনিই বলুন। ভালোই তো কথা বলতে পারিস, কিন্তু তোকে আমরা নজরে রাখবো, মনে রাখিস। কথাগুলো বলে পুলিশগুলো চলে যায়। অন্যদিকে জান্নাত ও লিমা দুজনেই আবিরের পাশে চলে আসে। কি হয়েছে আবির? পুলিশ তোমার সাথে কি কথা বলছিল? আরে আর বলো না, আমি নাকি ওই ছেলেগুলোকে মেরেছি, সেই জন্য এসেছে কথা বলতে। ওনারা কি করে জানলো যে তুমি এখানে আছো? আরে ওদের এনেছে, আমরা কেউ চিনি কি না ওদেরকে, কিন্তু ওরা তো আমাকে ফাঁসি দিয়ে চলে গেল। আচ্ছা, চিন্তা করার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আর আমাকে বাসায় যেতে হবে, কাজ আছে। ওরা তিনজন তিন দিকে চলে যায়। এইদিকে আজকে রাতে সবাই ওদের আগ্রহে মোবাইল নিয়ে বসে আছে, কখন প্রিন্স ভিডিও দিবে। কিন্তু আজকে কোনো মানুষ মারার ভিডিও দেয়নি। তবে প্রিন্স যে গতকাল একটা মেয়েকে বাঁচিয়েছে, আজকে তার সম্পর্কে বলতে থাকে। আমি প্রিন্স, মাফিয়ার জগতের সেরা আমি। আমার চেয়ে বড় মাফিয়া যারা আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মানুষদের টাকা মেরে খাওয়া, ওদের মূল লক্ষ্য। কিন্তু আমি যতটা কঠিন, আবার ঠিক ততটাই ভালোবাসি মানুষকে। আর এই ভালোবাসার মধ্যে অন্যতম হচ্ছে আমার ভালো লাগা একটি মেয়ে। আমি ওকে প্রথম দেখতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু জানি না কখনো ওকে মুখ ফুটে বলতে পারবো কিনা। সেজন্য আমি আজকে থেকে ওকে সব দিক দিয়ে প্রোটেক্ট করব। ওর আশেপাশে কোনো খারাপ মানুষকে আসতে দিব না। তবে আজকে কাউকে পাইনি যে মারবো, কারণ আমি কোনো নির্দোষ ব্যক্তিকে মারবো না। সেজন্য আজকে আর কোনো মার্ডারের ভিডিও দিলাম না। কথাগুলো বলে প্রিন্স চলে যায় টিকটক থেকে। অন্যদিকে এই ভিডিও সব দিকে ছড়িয়ে যায়। এই ভিডিওটা নিয়ে প্রশাসনের লোক তো অনেক আনন্দে আছে, কেননা ওই মেয়েটিকে খুঁজে পেলে প্রিন্সকে ধরতে সুবিধা হবে। কিন্তু সবাই জানে মেয়েটিকে বাঁচিয়েছে,
কিন্তু কোন মেয়ে এই সম্পর্কে তো ওরা কেউই জানে না। জান্নাত তো ভিডিওটা দেখতে হাত থেকে মোবাইলটা পড়ে যায়, আর জান্নাত বুঝতে পারে প্রিন্স যখন ওর পেছনে লেগেছে তখন তো জান্নাতের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। এদিকে অফিসার এসিকে ডেকে পাঠায়। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। প্রিন্স যে ভিডিওটা আপলোড করেছে, ওখানে যে মেয়েটার কথা বলেছে, তোমাকে এখন খুঁজে বের করতে হবে ওই মেয়েটা কে। স্যার চিন্তা করবেন না, খুঁজে বের করব। কিন্তু স্যার, প্রিন্সের হয়তো এটা চালও হতে পারে। কিভাবে বলছো তুমি? এটা তো সত্য হতে পারে। স্যার, প্রিন্সের যদি কোনো মেয়েকে সত্যিই ভালো লাগতো তাহলে সে তো ইচ্ছে করলে মেয়েটিকে তুলে নিয়ে যেতে পারতো, কিন্তু এরকম কিছুই সে করেনি। আমার মনে হয় এটা ওর চাল। তাহলে সবাই মেয়েটিকে খুঁজতে থাকবে আর ও এদিকে অন্য কোনো একটা কাজ শেষ করবে, যা হয়তো পুলিশ বা অন্য কোনো ডিপার্টমেন্ট জন্য জানতে পারছে না। সেই জন্য আমাদের মনোযোগ সরাতে এই প্ল্যান করেছে। তোমার কথাও মানা যায়, কিন্তু এখন তো এমন কোনো মিটিং কিংবা মিছিলও নেই যে প্রিন্স কিছু একটা করবে। ওইগুলো নেই তো কি হয়েছে? 2 দিন পর আমাদের দেশে একজন লোক আসার কথা। উনি নয়তো প্রিন্সের নেক্সট টার্গেট। ও শিট, আমার তো মাথায় আসেনি। ওই লোকটা তো এখানে ব্যবসা করার জন্য কথা বলতে আসবে। তাহলে প্রিন্স ওনাকে ধরে নিয়ে গিয়ে লাভ কি? তাহলে তো ওই লোকটা সম্পর্কে সব তথ্য জোগাড় করলেই বুঝতে পারবো ওই লোকটা কতটা সত্য। তাহলে তুমি এখনই কাজে লেগে পড়ো আর কালকের মধ্যে আমাকে রিপোর্ট করবে, কেননা তোমার কথা সত্যি হলে ওই লোকটাকে বাঁচাতে হবে। স্যার, তাহলে আমি আসি। অন্যদিকে ভিডিও দেখে জান্নাত তো বুঝতে পারছে না কি করবে, কারণ ভেবেছিল আবিরকে বলবে, কিন্তু আবির তো এগুলো কিছুই বোঝে না যে ওকে বলে কোনো হেল্প পাবে। এদিকে জান্নাত তো ভিতরে ভিতরে ভয় শেষ। অন্যদিকে সামিয়া আবিরের কাছে যায়। ভাইয়া একটা কথা বলবো? কি কথা? আর তোকে চিন্তিত কেন দেখাচ্ছে? আমি না টিকটক ইউজ করব। হঠাৎ এই টিকটক ইউজ করার চিন্তা তোর মাথায় কেন আসলো? না, আসলে আমার কলেজের ফ্রেন্ডগুলো ইউজ করে তো ওরা আমাকেও করতে বলছে, তাই আমি ওদের বলেছি আমার ভাইয়া যদি ইউজ করতে বলে তাহলে করব, নয়তো করব না। বুঝলাম, তবে খুলতে পারিস একটা শর্তে। কি শর্ত ভাইয়া? কখনো নিজের ভিডিও ছাড়তে পারবি না। যদি এই কথাটা দিতে পারিস তাহলে তুই খুলতে পারিস, আর কোনো কিছু বলবো না তোকে। থ্যাংক ইউ ভাইয়া। আবিরকে জড়িয়ে ধরে, সত্যি তুই আমার লক্ষ্মী ভাই। হয়েছে, এবার যা, আমি একটু বের হব। আরও একটা কথা বলার ছিল। আবার কি কথা? আমার সাথে কাল কলেজে যাবি, ওখানে 20 মিনিটের মতো থেকে তুই চলে আসিস। আচ্ছা, তোর মতলবটা কি বলতো? কোনো মতলব নেই, বিশ্বাস কর ভাইয়া। ঠিক আছে, যাব। আমি এখন বের হচ্ছি, আর রাতে হয়তো নাও ফিরতে পারি, কিন্তু সকালে তোর কলেজে ঠিকই পৌঁছে যাব। ঠিক আছে ভাইয়া। এদিকে আবির বের হয়ে জান্নাতকে কল দেয়। কই তুই? আর বলিস না, ওই প্রিন্সের বাচ্চা নাকি আমাকে পছন্দ হয়েছে। তাহলে তো অনেক ভালো। এমনিতেই সবাই প্রিন্সকে ভয় পায়, আর তুই যদি প্রিন্সকে বিয়ে করে ফেলিস তাহলে তোকে তো পুরো শহরের ছেলেরাই ভয় পাবে। ফাজলামো করিস না তো, আমি তো ভয়ে বাসা থেকেও বের হতে পারছি না। কি বলিস? তোর তো নিজেরও পাওয়ারের অভাব নেই, আর নাই পাউন্ডের অভাব। তুই কি করে জানিস আমার পাউন্ড আর আমাদের অনেক পাওয়ার আছে? আর আমি তোকে কখনো এই বিষয়ে কোনো কথা বলিনি। আবির এখন কি বলবে কিছুই বুঝতেছে না। আরে তুই তো বললি তোর বাবার অনেক পাউন্ড, আর তুই যে গাড়ি করে আসিস ওটার দামও তো অনেক। আর যাদের কাছে অনেক পাউন্ড আছে তাদের পাওয়ার থাকবে না, তা কি করে হয়? তবু আমি বাসা থেকে বের হব না কয়েকদিন। তুই একা একা ভার্সিটিতে যাইস, আর পারলে লিমার সাথে আড্ডা দিস। আচ্ছা, আমি ভার্সিটিতে গেলে তোকে জানাবো। আর আমি একটা জায়গায় যাচ্ছি, কাল হয়তো আমিও ভার্সিটিতে আসতে পারবো না। ঠিক আছে, আমার অনেক টেনশন হচ্ছে। ভার্সিটিতে আসলে কথা হবে। অন্যদিকে আজ রাতে এয়ারপোর্ট থেকে একটা লোক বের হয়ে আসবে। সে এই দেশে এসেছে একটা কোম্পানির সাথে ব্যবসা সংক্রান্ত কথা বলার জন্য। সেজন্য ওনার যাতে কোনো সমস্যা না হয় সেজন্য ওই লোকটাকে সিকিউরিটি দেওয়া হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা হলো ওই লোকটা এখনো পর্যন্ত বের হয়ে আসলো না। সেজন্য কিছু লোক ভিতরে গিয়ে জানতে পারে ওই লোকটা প্লেন থেকে নামার পর আর ওনাকে দেখা যায়নি। অন্যদিকে
এসে ওর বড় অফিসারের কাছে আসে। স্যার, ওই লোকটা সম্পর্কে খোঁজখবর নিয়েছি। ওই লোকটা মোটেও ভালো না, কেননা ওই লোকটার উপর আগে 5টা কেস ছিল, কিন্তু টাকার জোরে ওই লোকটা সবগুলো কেস বন্ধ করে দেয়। আর লোকটি বাংলাদেশি। তাহলে তো তোমার কথাই ঠিক, প্রিন্স ওই লোকটাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তাহলে তো ওই লোকটাকে যে করেই হোক আমাদের বাঁচাতে হবে। কিন্তু স্যার। কিন্তু কি? তাড়াতাড়ি বলো, সময় নেই। স্যার, বলার চেয়ে আপনি নিজেই টিভিতে দেখে নিন। তাহলে তাড়াতাড়ি টিভি অন করো। এসে টিভি অন করলে ওখানে দেখাচ্ছে আজ রাতে বাংলাদেশ থেকে একজন ব্যবসায়ী লন্ডনে ব্যবসা করার জন্য আসে, কিন্তু উনি প্লেন থেকে নেমে আর এয়ারপোর্ট থেকে বের হয়নি। কয়েকটা ঘন্টা পার হয়ে যাওয়ার পর পুলিশের ওই ব্যবসায়ীদের সন্দেহ হওয়ায় ওনারা এয়ারপোর্টের ভেতরে চলে যায়, আর ওখানে গিয়ে ওনারা কাউকে দেখতে পেল না। ওখানে অনেক খোঁজাখুঁজির পরও ওনাকে পাওয়া যায়নি, আর পুলিশ এই ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো কাউকে ধরতে পারেনি, কিন্তু পুলিশের সন্দেহ প্রিন্সের লোক এই কাজ করেছে, কিন্তু এর কোনো প্রমাণ ওনারা হাতে পায়নি। এইদিকে জাফর খান তো টেবিলে বাড়ি দিয়ে বলে উঠল, এই প্রিন্সের এত বড় সাহস আমার লোকদের কিডন্যাপ করে নিয়ে যায়। ওকে তো আমি ছাড়বো না, যে করেই হোক। প্রিন্সের কাছ থেকে এই লোকটাকে তোরা উদ্ধার কর। জাফরের কথা শুনে ওখান থেকে কিছু লোক বেরিয়ে যায়। প্রিন্স, তুই কাজটা ঠিক করলি না। তুই ধীরে ধীরে আমার সবগুলো লোকদের মেরে ফেলছিস। আমি শুধুমাত্র একবার তোর দুর্বল জায়গায় খুঁজে পাই, তাহলে তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন আমি দেখব কি করে তুই আমার থেকে রেহাই পাস। তখনই জাফরের কাছে একটা পুলিশ আসে। আপনার জন্য একটা খবর এনেছি। রাখ তোর খবর। একে একে প্রিন্স আমার সবগুলো লোককে খুঁজে বের করে মেরে ফেলছে, আর তুই কি করছিস? তোরা ওকে এখনো খুঁজে বের করতে পারলি না? বসকে খোঁজা এত সহজ নয় ওর কাছে যাওয়া। তবে ওর আজকে একটা ভিডিও দিয়েছিল, আর ওখানে বলেছিল একটা মেয়েকে নাকি ভালোবাসে। আমরা যদি ওই মেয়েটাকে একবার হাতের কাছে পাই, তাহলে প্রিন্সকে ধরতে আমাদের একদমই সুবিধা হবে। আরে গাধা, এটা ছিল প্রিন্সের চাল। ও এই মেয়েটির কথা বলে সবাইকে মেয়েটিকে খোঁজার পিছনে লাগিয়ে দিয়েছিল, আর এই সুযোগে এই লোকটাকে ধরে নিয়ে যায়। তাহলে এখন উপায় কি? আমার লোক ওকে খুঁজতে বের হয়েছে, তুই ওদের গিয়ে সাহায্য কর। এদিকে লোকটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। লোকটা এখনো জ্ঞান ফিরেনি। কিছুক্ষণ পর লোকটা জ্ঞান ফিরল। সামনে তাকিয়ে দেখে কালো কোট পরা একজন ওর সামনে দাঁড়িয়ে আছে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি দোষ করেছি আমি? আমাকে যেতে দিন প্লিজ। তোকে যেতে দিব, তবে তার আগে তোকে কিছু কাজ করতে হবে। আমি সব কাজ করে দেবো, শুধু আমাকে ছেড়ে দিন। এই ল্যাপটপের মাধ্যমে তোর যতগুলো অ্যাকাউন্টে যত টাকা আছে তাই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেই তোকে ছেড়ে দিব। রাকিব আর দেরি করলো না। ওর যত অ্যাকাউন্ট আছে সব টাকা প্রিন্সের অ্যাকাউন্টে দিয়ে দিল। তাও 80 কোটি টাকার মতো হবে। এবার আমাকে ছেড়ে দিন। যা, তোকে ছেড়ে দিলাম। একে কি সত্যি সত্যি ছেড়ে দেবেন? হ্যাঁ, তোরা এটাকে যেখান থেকে তুলে এনেছিস ওখানে আবার রেখে দিয়ে আয়, আর ওর মোবাইলটা ওখানে গেলে দিয়ে দিবি। ঠিক আছে বস। এইদিকে এরা কেউ প্রিন্সের চাল ধরতে পারেনি, হয়তো আপনারাও না। চিন্তা করবেন না, আস্তে আস্তে জানতে পারবেন। এদিকে লোকটাকে আবার এয়ারপোর্টে দিয়ে চলে আসে। এদিকে লোকটি ছাড়া পেয়ে জাফরকে কল দেয়, আর জাফরের লোক এয়ারপোর্টে এসে রাকিবকে নিয়ে চলে আসে ওদের আস্তানায়। বলো রাকিব, তোমাকে কিডন্যাপ করেছিল কে? প্রিন্সের লোক, কিন্তু ওরা আমাকে ছেড়ে দিল কেন তাই তো বুঝলাম না। আমি বলছি, ওরা তোমার মাধ্যমে আমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু তা এত সহজ নয়, কারণ এই জায়গায় আশেপাশে কোনো ফোন কাজ করে না। এখানে শুধুমাত্র ওয়াইটিটি কাজ করে, কারণ নয়তো পুলিশ এই জায়গায় খোঁজ পেয়ে যাবে সেই জন্য। রাশেদ, দেখো তো রাকিবের ফোনের লোকেশনটা বের করো। বস, রাকিবের ফোনের লোকেশন বের করতে পারিনি, কেননা সে আধা ঘন্টা ধরে ওর ফোন বন্ধ পাচ্ছি, আর ওর লোকেশন যে জায়গায় গিয়ে অফ হয়ে গিয়েছিল আমরা ওইখানে লোক পাঠিয়েছি, কিন্তু সেখানে আশেপাশে কোনো ঘর নেই, তাই আমাদের কিছু করার ছিল না। আর আচ্ছা, তোমরা থাকো, আমি গেলাম। আর রাকিবকে আমাদের দেশে মেরে কোনো লাভ নেই।
কেননা ওকে মারবো ওর দেশে গিয়ে। তাহলে সবাই বুঝতে পারবে প্রিন্সের ক্ষমতা কতটুকু। ঠিক আছে বস। প্রিন্স ওখান থেকে চলে যায়। অন্যদিকে পরের দিন সকালে সামিয়া ঘুম থেকে উঠে ওর ভাইয়ার রুমে চলে যায়, কিন্তু ওখানে আবিরকে দেখতে না পেয়ে কল দেয়। ভাইয়া কোথায় তুই? আমি আছি একটু কাজে। তোর কি মনে নেই আমি কি বলেছিলাম? আমার সব মনে আছে, তুই কোনো চিন্তা করিস না। তুই কলেজে গিয়ে আমাকে পাবি ওখানে। তাই যেন হয়, নয়তো খবর আছে বলে দিলাম। ঠিক আছে বোন, আমি ওখানেই থাকবো। এদিকে সামিয়া রেডি হতে চলে যায়। অন্যদিকে আবির কলেজে এসে হাজির। আবিরকে দেখে কলেজের অনেক মেয়ে এসে ঘিরে দাঁড়ায়। অনেকে তো বলতেই থাকে, আপনি তো ওই ছেলেটাই যে ওই দিন অনেকগুলোকে মেরেছেন। সত্যি তো। তা আজকে কি কাউকে মারতে এসেছিস নাকি? না, আসলে আমার বোন আসতে বলেছিল, ওর জন্যই আসছি। কি বলেন? তা আপনার বোনের সাথে আমার পরিচয় করিয়ে দেবেন তো? আগেও আসুক, তারপর পরিচয় করিয়ে দিব। তাহলে আমরা একটু এই দিকটা গিয়ে বসি। হ্যাঁ চলুন। ও আসা অবধি না হয় আপনাদের সাথে আড্ডা দেই, কিন্তু কেউ কিছু বলবে না তো? আরে না, কেউ কিছু বলবে না। আর আপনার সাথে লাগতে এখন কেউ আসবে না। কি বলেন? একদিনে এসে এত ফেমাস হয়ে গেলাম? অবশ্যই অনেক ফেমাস হলেন। দেখছেন না সবাই কেমন করে আপনাকে দেখছে? ওদের কথায় আবির চারিদিকে একটু তাকায়। সত্যি তো, সবাই তো দেখছি আমাকেই দেখছে। কি ভাবছেন? কিছু না, আমার বোনটা কেন দেরি করছে বুঝতে পারছি না। এইদিকে কলেজে একটা গাড়ি ঢুকলো। ওখান থেকে সামিয়া নেমে কলেজের চারপাশে ওর ভাইয়াকে খুঁজতে লাগলো, কিন্তু এখনো দেখছে না। কিন্তু সামিয়া ওর বান্ধবীদের দেখে ওইদিকে আসতে থাকে। সামিয়া ওদের কাছে এসে, কিরে এই ভাইয়াটা কে? তোকে বলেছিলাম না কেউ একজন ওই দিকে এসে রকিদের মেরেছে, উনি সেই ব্যক্তি। কথাটা বলায় সামিয়া এবার তাকায় ছেলেটার দিকে। এদিকে আবিরও পেছনে ফিরে তাকায়। সামিয়া তুই এখানে? ভাইয়া তুই এখানে, তাও আমার বান্ধবীদের সাথে? আমি কি জানতাম এরা তোর বান্ধবী? আমি তো এখানে আসার পর থেকে এরা আমাকে এখানে এনে বসিয়ে রেখেছে। ওরা বললো আর তুই বসে গেলি? কি করব, তুই কখন আসবি তার তো কোনো ঠিক নেই, তাই ভাবলাম কেউ থাকলে একটু সময়ও কাটবে। এদিকে সামিয়ার বান্ধবীগুলো একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে আর চোখের ইশারায় কি যেন বলছে। এই শোন, তোদের সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার একমাত্র ভাই, আর ভাইয়া এরা হচ্ছে। থাক সামিয়া, আমরা আগেই পরিচিত হয়ে নিয়েছি। তাহলে ওই কথাগুলো কি বলেছিস? কোন কথাগুলোর কথা বলছিস? ওই যে ওই দিন যে বললি ওই কথাগুলো। তোরা আমার। এদিকে সীমা হাত দুটো জোর করে সামিয়াকে চুপ করতে বলে, তাই সামিয়াও চুপ হয়ে যায়। এভাবে ওরা কথা বলতে থাকে। তখন কলেজে কয়েকটা গাড়ি ঢুকেও, তাও সব বকাটে ছেলে। কেউ কেউ তো মদের বোতল নিয়ে ঢুকে গিয়েছে কলেজে। দেখেছেন, এদের জন্য আমাদের কলেজে আসাটাই বেকার হয়ে যায়। বড় লোকের বখাটে ছেলে সব। তো তোমরা প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করলেই তো হয়। লাভ নেই এতে, কারণ ওদের স্যার কিছু বললেও ওরা শুনে না, আর এখান থেকে বের করে দিলেও ওরা মানবে না। স্যারকে ধমকিয়ে আবার এখানে চলে আসবে। উল্টো যারা কমপ্লেন করে তাদেরই বিরক্ত করবে। তাহলে এই নিয়ে তো পুলিশকে কমপ্লেন করলেই হয়। আমার বাবা পুলিশ হয়েও এদের কিছু করতে পারছে না, কারণ বাবা কিছু বললে এরা বাবাকে হুমকি দেয়। যদি এরা কিছু বলে তাহলে আমাকে তুলে নিয়ে গিয়ে। বাকিটা বলতে গিয়েও বলল না লজ্জায়। সামিয়া তুই এমন পরিস্থিতিতে এখানে পড়বি কি করে? ভাইয়া আমি তো বডিগার্ড নিয়ে আসি, সেই জন্য ওরা আমাকে কিছু বলে না, কিন্তু ওদের খুব পচাই। তাহলে ওদের একটা ব্যবস্থা করতে হবে। ওই যে ওরা ওইদিকে আসতেছে। ওই ছেলেগুলো ওদের কাছে এসে, কি রে, আমরা থাকতে বাহির থেকে ছেলে ধরে আনলি? ওই ছেলেটা যা পারবে আমরা কি তা পারবো না? দেখেছেন কত বাজে কথা বলেছে। আবির এবার উঠে দাঁড়ায়। দেখ ভাই,
তুই যা বলছিস তাই ঠিক। আমি যা পারবো তা হয়তো তোরা পারবি না, সেজন্য আমার এখানে আসা। আর আমি এখন তোদের সাথে কি করব তা হয়তো তোরা নিজেরাও জানিস না। তো কি করবি তুই আমাদের সাথে? মনে রাখিস তুই মাত্র একজন, আর আমাদের দেখ এখানে আমরা 12 জন, আর তুই বাহিরের ছেলে আর আমরা কলেজের। মার খেয়ে গেলে কি এইসব বায়োডাটা সবাইকে বলবি নাকি? জানি তুই ওই দিন রকিকে মেরেছিস, আর তুই রকি আর আমাকে এক ভাবিস না, বুঝলি? তাহলে রকির চেয়ে তোকে একটু বেশি কেলাবো। আমাকে কেলাবি? তুই আমার পরিচয় জানিস? কথাটা বলার আগে আবির একটা খুশি মেরে রবিনের দাঁত কয়েকটা ভেঙে দেয়, আর ওর সাথে ছেলেগুলোকেও মারতে থাকে, আর অনেকে তার ভিডিও করে রাখে। এইদিকে ওদের সবাইকে মোটামুটি অনেকটা মেরে আবির একটা গাড়ির উপর গিয়ে বসে। যাকে ডাকার হয় ডাকতে পারিস, দেখি তোদের এখান থেকে কে বাঁচায়। রবিন ফোন করে কাকে যেন কল দেয়, আর 10 মিনিটের মধ্যে কলেজে এক গাড়ি পুলিশ আসে। এদিকে পুলিশ আসার আগে আবির ওদের এক একটাকে অনেক মারে, সাথে রবিনকেও। পুলিশ গাড়ি থেকে নেমে রবিনের কাছে যায়, আর বাকি কনস্টেবল রবিনের সাথে থাকা বাকি ছেলেগুলোকেও উঠায়। তোর গায়ে হাত দিল কে? রবিন হাত দিয়ে ইশারা করে আবিরকে দেখিয়ে দেয়। এতে করে পুলিশ অফিসার রেগে গিয়ে আবিরের কলার ধরে গাড়ির উপর থেকে নামায়। তোর সাহস কি করে হয় আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার? আপনার ভাই আমার বোনকে বাজেভাবে ট্রিট করেছে, সাথে ওর বান্ধবীদেরও, সেজন্য মেরেছি। কি? তোর এত বড় সাহস? আমার আদরের ছোট ভাইকে মারার সাহস তোকে দেখিয়ে দিব আজ থানায় গিয়ে। তোর শরীরের হাড়গোড় সব ভেঙে তোকে ভিক্ষা করার মতো অবস্থা করে দিব, আর তোর বোনকে আমার ভাইয়ের কাছে এনে দিব। আবিরকে কিছু বলাতে একটুও রাগ হয়নি, কিন্তু ওর বোনকে খারাপভাবে ইঙ্গিত করাতে আবির পুলিশের মুখে একটা ঘুষি দেয়। ঘুষির জোরে পুলিশ অফিসার একটু দূরে গিয়ে পড়ে। তোর এত বড় সাহস, শেষমেশ কিনা একজন পুলিশের গায়ে হাত! আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাগুলো বলে পুলিশ সবগুলো আবিরকে মারার জন্য আসে, আর আবিরও ওদের মারতে থাকে। ওই সময় একটা কনস্টেবল কন্ট্রোল রুমে কল দিয়ে আরো কয়েক গাড়ি পুলিশকে আসতে বলে। 10 মিনিটের মধ্যে ওখানে আরো 2টা গাড়ি পুলিশ আসে, সাথে আরো উচ্চতর কর্মকর্তা আসে। আবির যাদের মেরেছে ওদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, আর বাকি পুলিশগুলো আবিরকে চারদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে। কনস্টেবল, এই ছেলেটিকে গ্রেপ্তার করো। কনস্টেবল আবিরকে গ্রেপ্তার করে, সাথে থানায় নিয়ে আসে। তাদের পিছু পিছু সামিয়া ও তার বান্ধবীদেরও নিয়ে আসে। এদিকে ইন্সপেক্টর আবিরকে জিজ্ঞেস করার জন্য একটা রুমের ভিতর নিয়ে আসে। আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি জানতে পারি? কারণ জানতে চাস? কলেজে সবার সামনে একজন সাব ইন্সপেক্টরের গায়ে হাত, তার সাথে 8 জন সিপাই, তার সাথে বলে তো শেষ করা যাবে না। তবে যাই করেছিস, পুলিশের গায়ে হাত দিয়ে অনেক ভুল করেছিস। পুলিশের কথা শুনে আবির হাসতে থাকে। আবিরকে এইভাবে হাসতে দেখে ইন্সপেক্টর আবারও জিজ্ঞেস করে, কিরে, তোর কথা কানে যাচ্ছে না? কি বলছি? আমার কোনো দোষ নেই। আপনার থানার সাব ইন্সপেক্টরের ভাই আমার বোন ও তার বান্ধবীদের বাজে কথা বলেছে, সেজন্য আমি ওকে মারি, আর ওরাও আমাকে। এর ভিতরে ওর ভাইকে কল দেয়, আর এখান থেকে ওর ভাই যায়, আর উনি সবটা জেনেও আমাকে মারে, যার জন্য আমি ওনাকে রেহাই দেইনি। এখন যদি আমি তোকে মারি, তাহলে কি তুইও আমাকে মারবি? দরকার হলে মারবো, তা বেশি কথা বলবো না। আমাকে এখান থেকে যেতে দিন, নয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। ভুলে যাবি না, এটা আমার থানা, এখানে আমার কথাই শেষ কথা। আবিরের কলার ধরে বলে, কলারটা ছাড়, নয়তো তোর জন্য ভালো হবে না বলে দিলাম। ইন্সপেক্টর আবিরকে মারতে যাবে তার আগেই ইন্সপেক্টরের হাত ধরে ফেলে। ভুল করছেন, হাত আমারও আছে, আর আমিও চালাতে পারি। এদিকে সামিয়া ওর বান্ধবীদের নিয়ে বসে আছে থানার বাহিরে, কারণ পুলিশ কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সেজন্য সামিয়া ওর বাবাকে কল দেয়, আর আজকে কি হয়েছে না হয়েছে সব কথা বলতে থাকে, আর বলা শেষ হলে কল কেটে দেয়। তোর এত বড় সাহস, আমার হাত ধরলি? যেই সিপাহীকে ডাকবে আবিরকে লকআপে নিয়ে যাওয়ার জন্য, তখনই কল আসে থানায়, আর ইন্সপেক্টর কথা বলে কল কেটে দেয়, আর সাথে আবিরকে ছেড়ে দেয়। আর আবির চলে যাচ্ছে, তখন ইন্সপেক্টর যেতে যেতে বলে,
আজকে তোর রেহাই পেয়ে গেলি, কিন্তু এরপর দেখবি কি করে রেহাই পাস। ইন্সপেক্টরের কথা আবিরের একটা মুচকি হাসি দিয়ে থানার বাহিরে চলে আসে। ওখানে সামিয়া আর ওর বান্ধবীদের দেখতে পায়। আবিরকে দেখে সামিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি, এখন চল বাসায় যাব। হ্যাঁ চল। সাথে সামিয়া ওর বান্ধবীদের উঠতে বলে আর ওরা গাড়িতে উঠে গেলে আবির ড্রাইভ করছে আর ওদেরকে কলেজে নামিয়ে দেয়, কারণ এতে করে ওরা নিজেদের গাড়ি নিয়ে বাড়িতে চলে যাবে। আর আবির সামিয়াকে নিয়ে বাড়িতে চলে আসে। সামিয়া, আজকের ঘটনা আম্মুকে বলার প্রয়োজন নেই। ঠিক আছে ভাইয়া। আবির ফ্রেশ হতে যাওয়ার আগে ওর আম্মুকে খাবার দিতে বলে। আবির ফ্রেশ হতে চলে যায় আর আবির ফ্রেশ হয়ে নিচে নামে, সাথে সামিও চলে এসেছে। আবিরের আম্মু খাবার দিলে আবির খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আর এদিকে জান্নাত নিজের রুমে বসে আছে আর ভাবছে, আমাদের এত পাওয়ার থাকে, আমি কিনা ওই প্রিন্সের ভয়ে চুপ করে ঘরে বসে থাকবো? তা কখনোই হবে না। আমি কাল থেকেই ভার্সিটি যাব, তবে বডিগার্ড নিয়ে যাব। তারপর দেখবো ওই প্রিন্সের বাচ্চা কি করে আমাকে নিয়ে যায়। আর ওখানে তো আবিরও থাকবে। তাছাড়া আবির মারপিট জানে, ওই আমাকে বাঁচাতে পারবে। পরের দিন সকালে আবির ভার্সিটিতে চলে এসেছে। ওখানে আবির জান্নাতকে দেখতে পায়, সাথে লিমাও বসে আছে। আর কিছুটা দূরে 6 জন বডিগার্ড দাঁড়িয়ে আছে। তাই আবির যে জান্নাতের কাছে যেতে চাইবে, তখনই বডিগার্ডগুলো আবিরের পথ আটকে দাঁড়ায়। ওকে আসতে দাও, আমার ফ্রেন্ড ও। জান্নাতের কথায় ওরা আবিরের পথ থেকে সরে দাঁড়ায়। আবির এসে ওদের সাথে হাত মেলায়। কিরে, তুই না বললি কয়েক সপ্তাহ আসবি না, তাহলে তুই কেন এসেছিস? কি, তুই ভার্সিটিতে কেন আসবি না বলেছিলি? আমি বলছি কি কারণে। যখনই আবির বলতে যাবে বাকি কথা, তখনই জান্নাত আবিরের মুখে হাত দেয়। আর তখনই আবির জান্নাতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে জান্নাতও। আর এইসব দেখে লিমার অনেকটা গা জ্বলে ওঠে। সেজন্য লিমা বলে, তোরা কি একজন আরেকজনকে এভাবে দেখে থাকবি নাকি কিছু বলবি? না লিমা, তেমন কিছু হয়নি। আমি এমনি বলেছিলাম আসবো না। আসলে আবু বলেছিল কয়েকদিন ব্যবসা দেখতে, সেই জন্যই ওকে বলেছি আসবো না ভার্সিটিতে। কিন্তু পরে আব্বুকে অনেক বুঝিয়ে আসছি। তাহলে বডিগার্ড কেন? আসলে অনেকে বিরক্ত করে আর আব্বুর অনেক শত্রু, সেই জন্যই আমাকে বলেছে বডিগার্ড নিয়ে ঘোরাফেরা করার জন্য, নয়তো ভার্সিটিতে আসতে দিবে না। এবার ব্যাপারটা বুঝলাম, কিন্তু আবির তো মনে হচ্ছিল অন্য কথা বলতে চেয়েছিল। আরে না, আমিও এটাই বলতাম, কিন্তু তুই তো জানিস না আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি। তোদের একটা হেল্প লাগবে, আমার করতে পারলে 3 জনে মিলে পার্টি করব। কি হেল্প করতে হবে? কোনো ছেলে খোঁজা লাগবে নাকি? দেখ, তেমন কিছু না। তোদের মধ্যে টিকটক ইউজ করছে কে কে? আমি এইসব ব্যবহার করার সময় তো পাই না। আমিও এইসব ব্যবহার করি না, কিন্তু তুই হঠাৎ করে জানতে চাইছিস, কোনো সমস্যা হয়েছে নাকি? অনেক বড় সমস্যা। তোরা তো ফ্রেন্ডস নাম শুনেছিস, ফ্রেন্ডসের আইডি থেকে বলেছিল ও নাকি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। প্রিন্স কথাটা শুনে জান্নাতের ঢেক উঠতে লাগলো। সেজন্য আবির ওকে পানি খাওয়ায়। ঠিক আছে তো তুমি জান্নাত? হ্যাঁ আমি ঠিক আছি। তুই কি যেন বলছিলি? বলছিলাম ফ্রেন্ডস যে মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটাকে খুঁজতে সাহায্য করতে পারবি? কথাটা বলায় আবির জান্নাতের মুখের দিকে তাকায় আর জান্নাত আবিরকে ইশারায় না করে। কি রে, চুপ করে আছিস কেন? আচ্ছা, আমরা কি করে জানবো প্রিন্স কোন মেয়েকে ভালোবাসে? আর ওই মেয়েকে খুঁজে আমি কি করব? তোরা বুঝতে পারছিস না, আমার খুবই দরকার ছিল। তোরা কথা বল, আমি বাসায় যাব। আবির ভালো করেই জানে জান্নাত কেন বাসায় যেতে চাইছে, তাই আবির কোনো বাধা দেয়নি। জান্নাত চলে যাওয়ার পেছনে লিমাও চলে যায়, আর ওরাও দুজন চলে যাওয়াতে আবিরও চলে যায়। এইদিকে বড় অফিসার এসে ডাক দেয়, তাই এসে বড় অফিসারের কাছে যায়। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, তোমাকে যে কারণে ডেকেছি ওই কথাটা হলো, তোমাকে যে বলেছি প্রিন্স যে মেয়েটিকে পছন্দ করে তার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তোমাকে আর খোঁজ লাগাতে হবে না। যে আমাকে জানিয়েছে মেয়েটার ব্যাপারে, আর ওও বলেছে প্রিন্স শুধুমাত্র টিকটক ভিডিওতে বলেছে, কিন্তু রিয়েল লাইফে প্রিন্স আজ পর্যন্ত ওই মেয়েটার সাথে না কথা বলেছে, না ওর সাথে কথা বলার প্রয়োজন মনে করেছে। তাই তুমি প্রিন্সের দিকে ফলো করো। কিন্তু অ্যাঞ্জে কি করে জানলো? তোমাকে আমি আগেও বলেছি ও তোমার থেকে চালাক, আর ওই আমাকে বলেছে, তাই তুমি প্রিন্সকে ফলো করো। ওকে স্যার, কিন্তু আমি এখনো এই অ্যাঞ্জে নামের মেয়েটাকে খুঁজে পেলাম না। তুমি তোমার কাজ করো। এসে ওখান থেকেই যায় আর নিজের কাজ করতে থাকে। আর এদিকে আবির নিজের রুমে এসে ভাবতে থাকে। তখনই আবিরের কল আসে। কলটা রিসিভ করে আবির বের হয়ে যায়। এইদিকে ইন্সপেক্টর থানা ছেড়ে নিজের বাড়ির দিকে যেতে থাকে। পথে এটা গাড়ি দেখে পড়ে আছে রাস্তা আটকিয়ে। ইন্সপেক্টর হর্ন বাজায়, কিন্তু গাড়ি থেকে কেউ না নামায় ইন্সপেক্টর গাড়ি থেকে নেমে ওই গাড়িটার কাছে যেতে কয়েকজন মাস্ক পরা লোক ইন্সপেক্টরের সামনে দাঁড়ায়। ইন্সপেক্টর বন্দুক বের করে বলে, এই কে তোরা? আমরা প্রিন্সের লোক, আর তোকে তুলে নিয়ে যেতে এসেছি। প্রিন্স কথাগুলো শুনে ইন্সপেক্টরের ভয় পেয়ে যায়, কারণ এই শহরে সবাই মোটামুটি প্রিন্স সম্পর্কে খুব ভালো করেই জানে। দেখুন, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। প্রিন্স তাহলে আমাকে কেন তুলে নিয়ে যাবে? তোকে কৈফত দিতে রাজি না। আমাদের সাথে ভালোর ভালো আয়, নয়তো মেরে নিয়ে যাব। প্লিজ আমাকে জানে মারবেন না। এদিকে অন্তর ওই ইন্সপেক্টরকে ধরে নিয়ে আসে প্রিন্সের সামনে। প্রিন্সের মুখে মাস্ক পরে বসে আছে একটা চেয়ারে, আর ইন্সপেক্টরের হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করার মতো এই ক্ষমতা এখনো তোর হয়নি। তাহলে আমাকে এখানে কেন এনেছেন? তুই অন্যায়ভাবে অনেক ছেলেকে মেরেছিস। তোরা নিজেদের ভাইদের কলেজে ভার্সিটিতে পাঠিয়ে দিস, ওরা ওখানে মেয়েদের ট্রিস করে, আর বিচার দিলে কি করিস? তোরা উল্টো ওদের থানায় নিয়ে যাস। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন প্লিজ। মাফ করে দিব, আর এরপর থেকে যদি এমনটা হতে দেখেছি তাহলে কিন্তু আর বাঁচতে পারবে না। অন্তর, একে যেখান থেকে এনেছিস ওখানে দিয়ে আয়, তবে দিয়ে আসার আগে একটু যত্ন করিস। প্রিন্স ওখান থেকে চলে যায়। অন্যদিকে আবির, জান্নাত ও লিমা ওরা তিনজনই ভার্সিটিতে চলে আসে। এসে ওরা আড্ডা আর ক্লাস করতে থাকে। এদিকে টিকটকে একটা ভিডিও আসে যা লিমা ওদের দেখায়। এই দেখো, গতকাল রাতে থানার ইন্সপেক্টরকে নিয়ে গিয়ে মারে প্রিন্সের লোক, আর কি জন্য মেরেছে তাও কিন্তু বলেছে। আচ্ছা, এইসব দেখে আমরা কি করব বলতো? কি করবো মানে? ধরতে হবে এই প্রিন্সকে। আচ্ছা, তুই এভাবে প্রিন্সের পিছনে কেন পড়ে আছিস বলতো? ওই দিন তো প্রিন্স কোন মেয়েকে পছন্দ করে তা জানতে চেয়েছিস, আজকে আবার এইসব? তোর মতলবটা কি বলতো আমায় একটু? এদিকে আবিরের কথা শুনে লিমা একটু চিন্তিত ভাব নিয়ে, আরে আমি তো এমনি এমনি বলেছি। ঠিক আছে, তাহলে অনেক কথা হয়েছে, এবার বাসায় ফিরতে হবে, অনেক কাজ আছে। তার সাথে সামিয়াকেও বাসায় নিয়ে যেতে হবে। এই সামিয়াকে? আর ওকে নিতে তুই কেন যাবি? আরে ভুলে গেলি, সামিয়া আমার ছোট বোন। ও, এই প্রিন্সের টেনশনে সব ভুলে গেছি। তবুও ভালো, প্রিন্সকে বিয়ে করলে সবাই তোকে ভয় পাবে, আর তখন তো তোকে কেউ দেখতেই পাবে না। যাকে কখনো দেখিনি তার সম্পর্কে ভাবার কোনো ইচ্ছে আমার নেই। ওদের সম্পর্কে কথা না বলে চুপ থাক। আর শুন, তোরা থাকলে থাকতে পারিস, আমি যাই। আমিও যাব তোর সাথে। আমার কাজ আছে, সেজন্য আমি আর আসছি না, তোরা না হয় যা। এদিকে আবির জান্নাতকে নিয়ে সামিয়া কলেজে যায়। ওখানে দেখে ওই দিনের ছেলেগুলো আজকেও দাঁড়িয়ে আছে। ওরা আবিরকে দেখে চিনে ফেলে, সেজন্য আবিরকে ডাকে রবি। ওই হিরো, এইদিকে আয়। এক এক দিন এক একটা মেয়ে নিয়ে ঘুরতে পারিস কিভাবে? তা কি তোদের বলতে হবে? ওই দিনের কথাগুলো কি ভুলে গিয়েছিস? আমার সব কথাই মনে আছে, এখন মনে হচ্ছে তোদের তা বুঝাতে হবে। ওই দিন এত মার খেয়েও তোদের যখন শিক্ষা হয়নি, তখন বাকি দিনে আর কখনোই হবে না। এই, একদম হিরোগিরি দেখাবি না। আজকে তোকে যদি না মেরে হসপিটালে ভর্তি করিয়েছি, তাহলে আমার নাম রবিন না। ওদের কথার মধ্যে দিয়ে সামিয়া চলে এসেছে।
তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? এর সাথে ওই দিনের কিছু হিসেব বাকি আছে, ওইগুলো শেষ করব। তারপর তুই জান্নাতকে নিয়ে একটু সাইডে দাঁড়া, আমি এদের ব্যবস্থা করে আসতেছি। কথাগুলো বলে আবির আর রবিনের মধ্যে মারামারি হতে থাকে। একদিক দিয়ে রবিন আবিরকে মারছে আর আবির রবিনকে। তার সাথে রবিনের সাথে থাকা ছেলেগুলো আবিরকে মারার জন্য আসে। আবির ওদের মধ্যে থেকে ওদের মারতে থাকে, সাথে আবিরও কিছু মার খায়। আবির মার খাওয়ার চেয়ে মার বেশি দিয়েছে। ওদের সাথে মারামারি করার সময় রবিন আবিরকে গুলি করে আর গুলি আবিরের হাতের মাংস ছুঁয়ে বের হয়ে যায়। এদিকে আবিরের হাত থেকে রক্ত পড়তে থাকে আর সামিয়া ও জান্নাত দৌড়ে আবিরের কাছে আসে, কিন্তু রবিন আবিরের কাছে এসেই মারতে যাবে তার আগেই আবির রবিনের মাথায় বাড়ি দেয় আর রবিন পড়ে গেলে সুমাইয়া ও জান্নাত ওরা দুজনে আবিরকে নিয়ে হসপিটালে চলে যায়। ডক্টর আবিরকে চেক করে দেখতে থাকে। কিছু তো বলেন ডক্টর। চিন্তার কোনো কারণ নেই, গুলি বের হয়ে গেছে, এখন শুধু সেলাই করে দিলেই ঠিক হয়ে যাবে। আর আপনারা ওনার জন্য এক ব্যাগ রক্তের ব্যবস্থা করুন, কারণ অনেকটা রক্ত বের হয়ে গেছে। তাহলে রক্তের ব্যবস্থা করুন। আমাদের এখানে বর্তমানে রক্ত নেই, তাই আপনাদের রক্তের ব্যবস্থা করতে হবে। ভাইয়ের রক্তের গ্রুপ এ পজিটিভ। তাহলে আমি রক্ত দিব। তাহলে তো ভালোই হয়। নার্স, ওনার থেকে আধা ব্যাগ রক্ত নাও তাড়াতাড়ি। জান্নাত রক্ত দিতে চলে যায় আর অন্যদিকে ডক্টর আবিরের গুলি লাগার জায়গায় সেলাই করতে থাকে। জান্নাতের রক্ত দেওয়া শেষ হয়ে গেলে নার্স রক্ত নিয়ে আসে আর তার স্যালাইনের সাহায্যে রক্ত আবিরের শরীরে ভিতরে দেয়। ডক্টর সেলাই শেষ করে আবিরকে বেডে শিফট করতে বলে। কয়েকজন ওয়ার্ড বয় আবিরকে একটা বেডে নিয়ে গিয়ে শুয়ে দেয়। ডক্টর, ভাইয়ের কতদিন লাগবে সুস্থ হতে? 15 দিনের বেশি লাগবে, কারণ সেলাইগুলো শুকাতে একটু সময় লাগবে। তা এখন কি বাড়িতে নিয়ে যেতে পারবো? এখন না, 2 থেকে 3 ঘন্টা পর না হয় নিয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ ডক্টর। তাহলে আপনারা বিল পাঠিয়ে দেন, আমি পরিশোধ করে দিচ্ছি। ডক্টর চলে যাওয়ার পর জান্নাত সামিয়াকে জিজ্ঞেস করে, কি বলেছে ডক্টর, কখন নিয়ে যেতে পারবো? ডক্টর তো বলল 2 থেকে 3 ঘন্টা পর। তা তোমার বাবা মা কেউ আসেনি এখন? তুমি কি কল দিয়ে ওনাদের আসতে বলনি? আসলে আমি বাড়িতে জানাইনি এখনো, সেই জন্য এখনো কেউ আসলো না। তাই আমি ভাইয়ের সাথে থাকি আর এখন রেস্টের প্রয়োজন, তাই তুমি না হয় বাসায় চলে যাও। আমি ভাইয়ার জ্ঞান ফিরলে একসাথে চলে যাব ভাইয়াকে নিয়ে। আরে আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের, তোমার ভাইয়া ঠিক হলেই হবে। আর আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি আমার আসতে লেট হবে। তুমি আবার কোথায় যাবে এখন? আরে কোথায় আবার, তোমাদের বাসায়। সেই জন্যই তো মাকে কল দিয়ে বলবো যে আমার আসতে দেরি হবে। কিন্তু আমাদের মতো গরিবের বাড়িতে তুমি কিছু সময় থাকবে কিভাবে? দেখো, এইসব নিয়ে ভাবতে হবে না। এর মধ্যে ডক্টর নার্সকে দিয়ে বিল পাঠিয়ে দিয়েছে আর বিল দেওয়ার জন্য জান্নাত নার্সকে নিয়ে নিচে চলে আসার সময় জান্নাতকে বলে, জান্নাত আপু, তুমি ভাইয়ার কাছে থাকো, আমি বিল মিটিয়ে দিয়ে আসি আর ভাইয়ার জ্ঞান ফিরলে বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, তুমি যাও, আমি আছি এখানে। সামিয়া নিচে চলে যায় আর জান্নাত গিয়ে আবিরের পাশে বসে আর আবিরের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে সামিয়া হসপিটালের বিল মিটিয়ে দিয়ে রুমে চলে আসে আর দেখে জান্নাত আবিরের বুকে মাথা রেখে শুয়ে আছে আর জান্নাতও কারো আসার শব্দে টের পেয়ে বুক থেকে উঠে যায়। সামিয়া, তুমি যা ভাবছো আসলে তা নয়। আমার মনে হলো আবির কিছু বলছিল, তাই আমি মাথার কাছে গিয়েছি তাই শোনার জন্য। সত্যি কি কথা শুনতে গিয়েছো নাকি অন্য কোনো ঘটনা? কি ভাবছো সামিয়া? কিছু না, ভাবছি ভাইয়া আমাকে নিয়ে কত সমস্যায় না পড়ে। আমার জন্য শুধু শুধু মারামারি করে, এছাড়া আর কোনো কাজই তো করে না ভাইয়া। কি করবে, যেমন ভাই তার তেমন বোন। কিছু বললে কি? ওই যে তোমার ভাইয়ের জ্ঞান ফিরেছে। এদিকে আবিরের জ্ঞান ফিরে আবির জান্নাত আর সামিয়াকে দেখতে পায়। আবিরের জ্ঞান ফেরাতে জান্নাত ও সামিয়া আবিরকে ধরে হসপিটালে বাহিরে নিয়ে আসে আর গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে আসে।
জান্নাত গাড়ির দরজা খুলে বের হয়ে অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে। সামিয়া, তুমি কি ভুল ঠিকানায় চলে এসেছো নাকি? ভুল ঠিকানা হবে কেন? তাহলে এই কোথায় আসলাম? তুমি তো বলেছিলে তোমরা গরিব, কিন্তু এটা তো শাহজাহান চৌধুরীর বাড়ি, আর এনাদের তো কোনো কিছুরই অভাব নেই। উনি আমার বাবা। কি? উনি তোমার বাবা হলে তা তোমার ভাই এভাবে চলে কেন? ভাইয়া আবার কোনভাবে চললো? পরে বলবো, এখন গার্ডদের বলো ওকে ভিতরে নিয়ে যেতে। গার্ড লাগবে না, আমরা দুজনে না হয় ধরে ভিতরে নিয়ে যাব। তাহলে আসো, গাড়ি থেকে নামাই। জান্নাত ও সামিয়া মিলে আবিরকে গাড়ি থেকে নামায়, আর গার্ডরা দেখে ওই দিক থেকে আসতে গেলে সামিয়া ইশারা করে না আসার জন্য। সেজন্য গার্ডরা আবার নিজেদের জায়গায় চলে যায়। ওরা গাড়ি নিয়ে বের করলে আবির মাঝখানে আর বাকি দুই পাশে ওরা দুজন। কিন্তু সামিয়া বুদ্ধি করে জান্নাতকে বলে, তুমি ভাইয়াকে ধরে নিয়ে আসো, আমি ভিতরে গিয়ে আম্মুকে ডেকে আনছি। কথাটা বলে সামিয়া চলে যায় বাড়ির ভিতরে। আর এইদিকে সামিয়া, আমি একা পারবো না। এই সামিয়া, সামিয়া। কিন্তু জান্নাতের কথা শোনার আগেই সামিয়া বাড়ির ভিতরে চলে যায়। কিন্তু জান্নাত তো এবার ফেঁসে গেছে, কি করবে? তাই কোনো উপায় না পেয়ে জান্নাত আবিরের হাত নিজের কাঁধে নেয় আর আরেকটা হাত দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আস্তে আস্তে হেঁটে বাড়ির ভিতরে আসতে থাকে। এদিকে দূর থেকে আবিরের এমন অবস্থা দেখে আবিরের আম্মু গার্ডদের বলে, এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? দেখছো আমার ছেলেটা হাঁটতে পারছে না, আর তোমরা ওকে ধরার বদলে এখানে দাঁড়িয়ে আছো? আম্মু, তুমি একটু চুপ করো তো, আমি ওদের বলেছি না আসতে। কেন, তুই দেখছিস না? আম্মু দূর, তুমি তা বুঝবে না। আর যে মেয়েটি ভাইয়াকে নিয়ে আসছে ও হবে তোমার হবু বউ আর আমার একমাত্র ভাবি। কি বলছিস? সত্যি? আসতে আম্মু, এই ব্যাপারে এখন ওকে কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? মনে থাকে জানো। এখন চলো ভাইয়াকে এখানে বসাই। জান্নাত বাড়ির ভিতরে নিয়ে আসলে সামিয়া আর ওর মা দুজনে আবিরকে ধরে সোফার উপর শুয়ে দেয়। কি হয়েছে সামিয়া তোর ভাইয়ের? আম্মু, আমাকে কিছু ছেলে ট্রিচ করাতে ভাইয়া ওদের সাথে লাগতে গিয়ে হাতে গুলি লেগেছে, কিন্তু গুলি হাত ছুঁয়ে বের হয়ে গিয়েছে। সত্যি বলছি আম্মু। এই তোর জন্য আমার ছেলেটা বারবার নিজের বিপদ ডেকে আনছে। আমি কি করলাম? আমি কি বলেছি নাকি তোমার ছেলেকে ওদের মারার জন্য? সবটাই তো বুঝলাম, কিন্তু এই মেয়েটাকে, ওকে তো চিনলাম না। উনি ভাইয়ার ক্লাসমেট। ভারী মিষ্টি মেয়ে তো। কি নাম তোমার মা? আন্টি, আমার নাম হচ্ছে জান্নাত রহমান, শরীফুর রহমানের একমাত্র মেয়ে। তোমার আব্বু তো আমাদের বাড়িতে মাঝে মাঝেই আসে। আম্মু, তুমি কি এইসব বলবে নাকি ওকে কিছু খেতে দিবে? ভাইয়া এখন ঠিক আছে, এখানে কিছুক্ষণ শুয়ে থাকুক, পরে না হয় রুমে নিয়ে যাব। চলো জান্নাত, তোমাকে কিছু খাইয়ে দেই। না আন্টি, আমি কিছু খাবো না, আর আমি চলে যাব এখন। কোথাও যেতে হবে না, তুমি দুপুরে আমাদের বাড়িতে খেয়ে তারপর যাবে। কিন্তু আন্টি, না গেলে আপু অনেক চিন্তা করবে। দরকার পড়লে আমি তোমার আব্বুকে সবটা বলে দেব, তাই কোনো কিন্তু নয়। দুপুরে খেয়ে তারপর যাবে। ঠিক আছে আন্টি, আবুকে কল দিতে হবে না, আমি দুপুরে না হয় খেয়ে যাব। এই তো লক্ষ্মী মেয়ে। সানিয়া, তুই জান্নাতকে আমাদের বাড়ি আর আশেপাশে একটু ঘুরিয়ে দেখা। ঠিক আছে আম্মু, আমি না হয় ওকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবার সামিয়া জান্নাতকে বাড়িটা দেখাতে থাকে। বাড়িটাতে থাকা সবগুলো রুম দেখাতে থাকে, সাথে বারান্দায় গিয়ে বাড়ির আশেপাশে সব দেখাতে থাকে। সর্বশেষ নিয়ে আসে আবিরের রুমের সামনে। এই রুমটা কার সামিয়া? এটা তো ভাইয়ের রুম, আজকে তোমাকে ভাইয়ের রুমটা দেখাবো। তাহলে চলো। কথাটা বলে জান্নাত যেই দরজা দিয়ে ঢুকতে যাবে, কিন্তু কিছু একটা বাধা দেয়, যার জন্য জান্নাত ঢুকতে পারেনি। এটা কি হলো? আমি ঢুকতে কেন পাচ্ছি না? তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, ভাইয়ের রুমে আমি, বাবা, মা ছাড়া আর কেউ ঢুকতে পারে না। কেন পারে না? তুমি সরো, আমি দেখাচ্ছি। সামিয়া দরজার সামনে যেতেই কাচের দেওয়ালটা সরে যায়, আর সামিয়া জান্নাতকে নিয়ে ভিতরে যায় আর পুরো রুমটা দেখাতে থাকে। এদিকে জান্নাত তো রুম দেখে পুরাই অবাক, কেননা
একটা রুম বললে ভুল হবে, মনে হচ্ছে একটা হল রুমের মতো হবে রুমটা। অনেক বড় এই রুমটা, যা অন্য সবগুলো রুম থেকে আলাদা। আর রুমের সাথে বারান্দাও আছে, সাথে জিম স্পট। জান্নাত ঘুরে ঘুরে দেখতে থাকে। এদিকে দুপুর হয়ে যাওয়াতে সামিয়া জান্নাতকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসে আর ওনারা একসাথে বসে খাবার খায়। আবিরের আম্মু জান্নাতকে অনেকবার বলে আজকের রাতটা থেকে যেতে, কিন্তু জান্নাত রাজি হয়নি। সেজন্য আবিরের আম্মু আর জোর করে না। এতে জান্নাত দুপুরে লাঞ্চ করে বেরিয়ে যায়। জান্নাত বের হওয়ার পর কিছু গার্ড আবিরকে ওর রুমে দিয়ে আসে। এদিকে আবির নিজের রুমে শুয়ে আছে। অন্যদিকে স্যার আজকে কোনো ইনফরমেশন পাইনি। কি বলো? এভাবে চলতে থাকলে তো আমরা কখনো প্রিন্স অবধি পৌঁছাতে পারবো না। স্যার আমরা কি কারো সাহায্য নিতে পারবো? এইখানে কার সাহায্য নিবে তুমি? এই যে এই দুইজনের সাহায্য নেওয়ার চেষ্টা করব, তাহলে মনে হয় অনেক সহজ হবে। সে যাই করো, তোমার পরিচয় যেন কেউ না জানে, তার দিকে খেয়াল রাখবে। অবশ্যই স্যার, আপনি চিন্তা করবেন না, ওরা আমার বন্ধু, আশা করি এমন কোনো সমস্যা হবে না। কথাগুলো বলে অ্যাসেড নিজের রুমে চলে যায়। অন্যদিকে রাত 12টা বাজে। জান্নাত শুয়ে আবিরের কথা ভাবতে থাকে। আচ্ছা, আবির কি এখন ঠিক আছে না এখনো ঘুমাচ্ছে? আবিরের হাত নিজের কাঁধে নিয়ে হাঁটা আর তার সাথে নিজের একটা হাত দিয়ে আবিরকে জড়িয়ে ধরা কেমন একটা রোমান্টিক রোমান্টিক লাগছে। এইসব ভাবতে থাকে জান্নাত, যার জন্য এখনো ঘুমাতে পারেনি জান্নাত। কিন্তু কি করবে, বারবার ওই দৃশ্যটা মনে পড়ে যার জান্নাতের সামনে। কিছুক্ষণ পর জান্নাতের মোবাইলে একটা কল আসে, তাই কলটা রিসিভ করে। কে বলছে? আর এত রাতেই বা কল কেন করেছেন? আমি বলছি, এত রাতে কল করার কারণ আছে, সেজন্য কলটা করা। আপনি যে কারণেই কলটা করে থাকুন না কেন, আপনি কে? নামটা তো বলবেন। আমার নাম প্রিন্স, আর মাফিয়ার জগতে সবাই আমাকে প্রিন্স বলেই জানে। প্রিন্স নামটা শোনার পর জান্নাতের হাত থেকে মোবাইলটা পড়ে যায় ভয়ের কারণে। এদিকে জান্নাত আবার সাহস করে ফোনটা হাতে নেয়। হ্যালো হ্যালো, চিনতে পেরেছেন আমাকে? না নামটা শুনে ভয় পেলেন? আপনি আমাকে কল কেন করেছেন? আমি আপনার জীবন বাঁচালাম, আর এখন বলছেন কেন কল করেছি? আপনি আমাকে বাঁচিয়েছেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু তাই বলে আপনি আমাকে এত রাতে ফোন দিবেন? দেখুন, এত ভয়ে ভয়ে কথা বললে আমি কথা বলতে পারবো না। আর আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি, তাই আমাকে ভয় পাবেন না। আপনি কি করেন, কোথায় থাকেন, পরিবারে কে কে আছে, এবং কি আপনার নাম্বারটাও যেহেতু সংগ্রহ করে ফেলেছি, সেহেতু বুঝতেই তো পারছেন আমি আর কি কি জানি। সবকিছু জানার পরও কি জন্য কল দিয়েছেন আমাকে? আপনি জানেন না আমাকে কল দেওয়াতে আপনার কতটা ক্ষতি হতে পারে, তা কি ভুলে গেছেন? না, ভুলিনি। আর আমি এইও ভুলিনি আমার কল ট্র্যাক করার এত সহজ নয়। আর আমি আপনাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, আর আমি আপনাকে বিয়ে করতে চাই। হেই, আপনার সাহস তো কম না। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? আমি ইচ্ছে করলে আপনার কতটা ক্ষতি করতে পারি তার কোনো আইডিয়াই আছে আপনার কাছে? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, কিন্তু চিন্তা করবেন না, আমাকে ভয় দেখানো এত সহজ না। আর আপনি কি করবেন বলুন? আপনি তো ওই কাজটাই করতে এসেছেন যা আপনি সারা জীবন চেষ্টা করলেও তা সম্ভব করতে পারবেন না। তাছাড়া আমি যদি সবাইকে বলে দেই সেই মেয়েটি আপনি, তাহলে তো বুঝতেই পেরেছেন কি হতে পারে আপনার। আমার আবার কি হবে? আপনি আমার গার্লফ্রেন্ড, এটা জানার পর সব ছোটখাটো মাফিয়া আপনাকে কিডন্যাপ করতে চাইবে। তার উপর পুলিশের জেরা তো আছেই। এসব মিলে ধরুন আপনার বছর কেটে যাবে। তার উপর আবার কোনো ছেলেই আপনাকে বিয়ে করতে রাজি হবে না আমার ভয়ে, বুঝতে পেরেছেন? আপনি হয়তো জানেন না আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। তাই আপনি আমাদের দুজনের মধ্যে না আসলেই অনেক খুশি হব। তার হচ্ছে না। আমি যখন আপনার লাইফে এন্ট্রি নিয়েছি, তখন আমি যেখানে চাইবো আপনাকে তুলে নিয়ে এসে দেখা করব। আর আপনি এতে কিছুই করতে পারবেন না। আপনি আমার কিছু করতে পারবেন না, কারণ আমি যাকে ভালোবাসি সে মারামারি, ক্যারাটি
সব পারে, আর ওর সামনে আপনি কোনোদিনও টিকতে পারবেন না। তাই এতই যখন ওর গুণগান গাইছেন, তাহলে এটা বলুন, সেই ছেলেটির নাম আবির, তাই তো? আপনি কি করে ওর নাম জানলেন? আমি আগেও বলেছি আমি সব জানি। আর আপনি যে ওকে ভালোবাসেন তা এখনো ছেলেটি জানে না, তাও আমি জানি। আর আমার যেহেতু আপনাকে পছন্দ হয়েছে, তাহলে আমি আপনাকে বিয়ে করেই ছাড়বো। দেখাই যাক না কে কি করতে পারে, আমিও দেখব কি করে আমাকে বিয়ে করেন। বলে ওরা দুজনে কল কেটে দেয়। এদিকে কল কেটে দিয়ে জান্নাত ভাবতে থাকে, সত্যি এই প্রিন্স অনেক সাংঘাতিক লোক। তা না হলে আমাকে খুঁজে বের করে সাথে সব ডিটেলসও বের করে নিয়েছে। আমাকে সব তাহলে জানাতে হবে। এদিকে এনজি পুলিশের এসপিও দেখা করতে এসেছে ডিআইজির সাথে। হ্যালো স্যার, কেমন আছেন? আরে যে তুমি, আর তোমাকে তো দেখাই যায় না আজকাল। স্যার, আপনি তো সবটাই জানেন। তা তো জানাবেই। এখন বলো, কোনো খবর পেয়েছো? কে বলেছিলাম, কিন্তু ও তো কোনো তথ্যই তেমন একটা জোগাড় করতে পারছে না। স্যার, আমি জানি, আরেকটা খবর পেয়েছি ওই প্রিন্স সম্পর্কে। কি তথ্য, তাড়াতাড়ি বলো। এরপর এনজি বড় অফিসারকে সবকিছু বলতে থাকে, কি হয়েছে না হয়েছে। বড় অফিসার তো সবটা শুনে একেবারেই অবাক। কি বলছো এইসব? সবটা জেনে গেলে তো অনেক বিপদ হয়ে যাবে। চিন্তা করবেন না স্যার, ও কোনো ক্ষতি করবে না, কারণ আমার বিশ্বাস আছে। শুধু সমস্যা পাশের কাউকে যদি ক্ষতি করে দেয়। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওদের অ্যালার্ট করে দেওয়ার ব্যবস্থা করো। আর একটা কথা, আপনি এই সব কথা ওই কে বলবেন না। ঠিক আছে, তাই হবে। কেউ কিছু জানবে না, আর তুমি নিজের খেয়াল রেখো। এরপর এনজি চলে যায় ওখান থেকে। এইদিকে রাতের বেলায় আবির খাবার খেয়ে নিজের রুমে আসে। জান্নাতের কথা মনে পড়তে ওকে একটা কল দেয়। কেমন আছো জান্নাত? না, আবিরকে এখন এই সম্পর্কে কিছু বলা যাবে না। এমনিতেই ও অসুস্থ, এই সব বললে আরো টেনশন করবে। কি হলো জান্নাত, চুপ করে আছো কেন? না কিছু না। তুমি রাতে খেয়েছো? হ্যাঁ, সামিয়া খাইয়ে দিল। তা তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আর শোনো, কাল আমি তোমার বাসায় আসবো। কেন আসবে? কেন আবার? তোমাকে দেখতে। তাহলে একটা কাজ করো, লিমাকেও নিয়ে এসো। ওই বজ্জাত, আমি আসতে চেয়েছি বলে দাম বেড়ে গেছে, আর এখন লিমাকে নিয়ে আসতে হবে? ওই মেয়ের নাম মুখে নিলে একদম মুখ ভেঙে দিব, বলে দিলাম। আমি তো শুধু নিয়ে আসতে বললাম। একদম চুপ থাক। আর একটা কথা বললে, যে হাতটা ভালো আছে না, ওই হাতটাও ভেঙে দিব, বুঝলি? আর আমি আসবো, আমার ইচ্ছায় আমি কোনো মেয়েকে সাথে করে নিয়ে আসতে পারবো না, বুঝলি? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই বলেছি। তোর রাগের গুষ্টি গেলাই, একটা কথাও না বলে একদম চুপচাপ ঘুমিয়ে পড়, আর কালকে দেখবি কি হয়। কথাগুলো বলে কল কেটে দেয়। এদিকে জান্নাতের কথাগুলো আবিরের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? একবার তুমি আর একবার তুই, আল্লাহ জানে আরো কত কি যে শুনতে হবে এই মেয়ের কাছ থেকে। পরের দিন সকালে জান্নাত ঠিকই আবিরের বাসায় এসে হাজির হয়, কিন্তু ওখানে লিমাকে দেখে অনেক রেগে যায়। লিমাকে আবিরের রুমে দেখে জান্নাত আর রুমে না গিয়ে বের হয়ে যাবে, তার আগে সামিয়া এসে হাজির। আরে জান্নাত, তুমি এখন এলে আর রুমে না ঢুকেই চলে যাচ্ছ যে? কি করব, তোমার ভাই তো অন্য আরেকটা মেয়ের সাথে রুমে কথা বলছে। আরে ওটা তো নীলা, আমাকে উনি কল করেছিল ভাইয়া ভার্সিটিতে না যাওয়াই। পরে আমি ওনাকে বলি কি কারণে যায়নি, পরে উনি আমাকে ঠিকানা দিতে বলে, আর আমি ঠিকানা দিতেই উনি চলে আসে। তার মানে তুমি দিয়েছো ঠিকানা, আবির দেয়নি, তাই তো? আমি দিয়েছি। আসলে কাল রাতে ভাইয়া কার সাথে কথা বলছিল, পরে আমি রুমে এসে মোবাইল নিয়ে চলে আসি, আর এই যে দেখো মোবাইল এখনো আমার কাছেই আছে, আর আমি এখন ভাইয়াকে মোবাইলটা দিতে যাচ্ছি। তাহলে চলো, আমিও ভিতরে যাই।
কিন্তু তুমি ভিতরে না গিয়ে তখন চলে যাচ্ছিলে কেন? ও কিছু না, এখন চলো তো। এরপর জান্নাত আর সামিয়া রুমের ভিতরে ঢুকে যায় আর আবির জান্নাতের দিকে তাকায় আর দেখে জান্নাতের মুখ রাগে অনেকটা লাল হয়ে আছে। তা দেখে আবির বুঝতে পারে লিমাকে এখানে দেখে জান্নাত এমনটা করছে। জান্নাত আর সামিয়া এসে সোফায় বসলো। তুই কখন এলি? আমি তো মাত্র আসলাম। আর এই নে তোর ফোন, তোরা কথা বল, আমি নাস্তা দিতে বলি। আরে ওইসব কিছু লাগবে না তো। আরে লিমা আপু, এই প্রথম বাড়িতে এলে, না খেলে কি হয় বলো? আমি যাই নাস্তা আনতে, তোমরা বসে বসে গল্প করো। সামিয়া চলে যায় নিচে আর এদিকে জান্নাত আর লিমা দুজনে বসে আছে বিছানা, তবে দুজন দুদিকে। এর মধ্যে সামিয়া নাস্তা নিয়ে এলে ওরা নাস্তা করতে থাকে, কিন্তু সবাই খেতে পারলেও আবিরের হাত বাঁধা থাকার কারণে খেতে পারছে না। তাই জান্নাত উঠে গিয়ে নিজের খাওয়া অনেক ফ্রুট আবিরকে খাইয়ে দেয়। তা দেখে লিমা তো রীতিমতো অবাক। জান্নাত আবিরকে খাইয়ে দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বসে পড়ে, আর আবির কি বলবে কিছুই বুঝতে পারছে না। আর এইসব দেখে সামিও মিটমিট করে হাসছে। সামিয়া, আমার কাজ আছে, আমি গেলাম। আচ্ছা জান্নাত আপু, তবে আবার আসবে কিন্তু। আসতে তো হবেই। জান্নাত এদিকে চলে যায়, অন্যদিকে আবির জান্নাতে চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এবার আমাকে উঠতে হবে, অনেক কাজ বাকি আছে। আচ্ছা তাহলে যাও, তুমিও আবার আসবে কিন্তু। আর ভাইয়া হয়তো 10 দিনের মতো লাগবে ঠিক হতে, আর ঠিক হলে আমি নিয়ে আসবো। এদিকে লিমাও চলে যায়, অন্যদিকে লিমার সাথে সাথে সামিও চলে যায়। ওরা চলে গেলে আবির রিমোট দিয়ে দরজা বন্ধ করে দেয় আর শুয়ে পড়ে। এদিকে জান্নাত গাড়িতে করে ওর অফিসে চলে যায়। ওর অফিস বলতে ওর বাবার অফিসে, ওখানে কাজ করতে থাকে। তখন আবারও জান্নাতের মোবাইলে কল আসে। আপনি আবারও কল করেছেন? আমার যখন ইচ্ছে হবে আপনার সাথে কথা বলবো। এটা কি মগের মূল্য পেয়েছেন যে আপনি কল করলেই আমি তা সব সময় রিসিভ করব? ও তাই বুঝি। আপনি যদি আমার কল রিসিভ না করেন তাহলে আপনি যাকে ভালোবাসেন তাকে মেরে ফেলতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আপনি ওর কিছু করতে পারবেন না, কারণ ওর বাড়িতে অনেক সিকিউরিটি। সেখানে গিয়ে মারা ওকে এত সহজ নয়। তা সে তো আর সারাক্ষণ বাড়িতে বসে থাকবে না, বাড়ি থেকে বের তো ওকে হতেই হবে। তখন কিভাবে বাঁচাবেন ওকে? সে চিন্তা আমার উপর ছেড়ে দিন, কারণ আমি বেঁচে থাকতে আপনি ওর ক্ষতি করতে পারবেন না। চিন্তা করবেন না, আপনি বেঁচে থাকতেই আমি ওর ক্ষতি করব। আর হ্যাঁ, কাল আমার সাথে দেখা করতে পারবেন? আমার কি মাথা খারাপ যে আমি আপনার মতো একটা মাফিয়ার সাথে দেখা করব? কেন, আমি মাফিয়া হয়েছি বলে কি আমি খারাপ? দেখুন, আমি তা বলিনি। আপনি যাদের মারেন তারা অনেক খারাপ কাজ করে বেড়ায়, তা তো বুঝলাম, কিন্তু তাই বলে এইভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। কি করব, রাজনৈতিক পাওয়ার, তার সাথে প্রশাসনিক পাওয়ার, আর এই পাওয়ারের জন্যই ওরা বেঁচে যায়, তাই ওদেরকে আমাকেই মারতে হয়। সে আপনি যাই করুন না কেন, আমার কিছুই আসে যায় না। এখন কথা হচ্ছে, আপনি আমার পিছনে কেন লেগেছেন তা কি একটু বলবেন? আপনাকে আমার ভালো লেগেছে তাই। আর হ্যাঁ, আজ রাতে আর একটা মার্ডার হবে, যদি পারেন আটকিয়ে দেখান। প্লিজ এমনটা করবেন না। আপনি নিজেকে আইনের হাতে তুলে দিন, তাহলে হয়তো আপনার শাস্তি অনেক কম হতে পারে। আমার শাস্তি কম হবে কি করে? আর আমি যে খুনগুলো করেছি এর প্রমাণ কারোর কাছে নেই। আর আপনি যদি মনে করে থাকেন এই কথাগুলো রেকর্ড করে কাউকে শোনাবেন, তাহলে ভুল করছেন। কারণ আমার কল না কেউ ট্র্যাক করতে পারবে, আর নয় কেউ রেকর্ড করতে পারবে। তাই আজকে বেশি কথা বলবো না, কেননা অনেক জার্নি করেছেন আজকে। তাই এখন আপনার অফিসে বসে বিশ্রাম নিন, তাহলে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আজকে রাতে আমি আপনার বাসায় আসব, যদি আটকাতে পারেন তো আটকান। আমিও দেখব কি করে আপনি আসেন। দেখাই যাক না, তার আগে একটা মার্ডারের ভিডিও দেখে নেবেন। আর ব্যক্তিটি হচ্ছে রবিন। আরে, এটা তো ওই রবিন যে আবিরকে গুলি করেছিল, কিন্তু আপনি ওকে
কেন মারবেন? সব প্রশ্নের উত্তর জানতে হয় না। এদিকে জান্নাত নিজের রুমে এসে বসে আছে আর কিছুক্ষণ পর পর বাহিরে তাকিয়ে দেখে সবকিছু ঠিক আছে কিনা, কারণ জান্নাতের আব্বু আর মা ওনারা দুজনেই একটা জায়গায় গিয়েছে, তাই আজকে বাড়িতে শুধু জান্নাতই আছে। রাত 1টা। জান্নাতের রুমের বাইরে গিয়ে তাকিয়ে দেখে যে কোনো সিকিউরিটি নেই, সব যেন উধাও হয়ে গেছে। তা দেখে জান্নাত অনেক ভয় পায় আর পুলিশকে ফোন দিয়ে সব কথা খুলে বলে। কল কেটে দেয়। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। এত জোরে চিৎকার করে লাভ নেই, এখানে কেউ নেই। আর যতটা চুপ থাকবেন ততটাই আপনার জন্য ভালো। কে কে আপনি? ভুলেও এমন কাজ করবেন না, তাহলে আপনার লাভারের কি হবে? ওই বেচারার কথা তো একটু ভাবুন। যেখানে আমি বেঁচে থাকবো না সেখানে অন্য কিছু কেন ভাবতে যাব? তাহলে বেশিক্ষণ সময় নিব না, কারণ আপনি তো আবার পুলিশকে খবর দিয়েছেন। চিন্তা করবেন না, পুলিশ বাড়িতে ঢুকতে পারবে না, আর ঢুকে গেলেও তার আগে আমি চলে যাব। সে আপনি যাই করুন না কেন, কিন্তু আপনার এক হাতে কি হয়েছে? এভাবে বাঁধা কেন? আমরা মাফিয়া, আমাদের অনেক কিছুই হতে পারে, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনাকে দেখার ইচ্ছে হলো তাই দেখে গেলাম। পুলিশ আসতে 5 মিনিট সময় লাগবে, তাই আমি চাই না শুধু শুধু পুলিশ এখানে মারা যাক, তাই চলে যাচ্ছি। তবে আপনার উপর আমার সব সময় নজর থাকবে। কথাগুলো প্রিন্স বলে যায় আর প্রিন্স যাওয়ার কিছুক্ষণ পরেই পুলিশ আসে আর প্রিন্সের কিছু লোককে দেখেই ওরা গুলি করে, কিন্তু প্রিন্সের কথায় ওরা কোনো গুলি না করে পালিয়ে যায়। এদিকে পুলিশ এসে জান্নাতের কাছে আসে। আমরা কোনো ক্ষতি করিনি তো? না, আমি একদম ঠিক আছি, কিন্তু ওই প্রিন্স কি করে জানলো আমি আপনাদের কল করেছিলাম? এ বিষয়ে তো আমরা জানি না। আর ওদের লোকের ওপর গুলি করেছে, কিন্তু ওরা নিজেদের থেকে কোনো গুলি করেনি। কেন? কারণ ওই প্রিন্স বলছিল আপনাদের উপর গুলি যেন না চালায়। আমি ঠিক বুঝতে পারছি না এই প্রিন্স আসলে ভালো না খারাপ, কেননা এখানে আসার আগে একটা মার্ডার করেছে, তারপর এখানে এসেছে। তাই আমার মনে হয় আপনারা এবার আসতে পারেন। কিন্তু ম্যাম, আপনার সিকিউরিটি? ওইসবের কিছু লাগবে না, শুধু আমার বাড়িতে থাকা সিকিউরিটিগুলোকে খুঁজে বের করলেই হবে। ওদের ভয় দেখিয়ে একটা রুমে আটকে রাখা হয়েছিল। আচ্ছা, তাহলে আপনারা এবার আসতে পারেন। জান্নাতের কথা ওরা চলে যায় আর এদিকে জান্নাত অনেকটা ভয়ে ভয়ে শুয়ে পড়ে। এদিকে ভোর হতেই জান্নাত চলে আসে আবিরের বাড়িতে। কি ব্যাপার জান্নাত মামুনি, তুমি এত সকালে? কেন আন্টি, আমি কি আসতে পারি না? আরে কি যে বলছো? আন্টি, সামিয়া কোথায়? সামিয়া তো এখন ঘুমাচ্ছে, আর আবির জানি না রাতে কোথায় গিয়েছে, এখনো ফিরেনি। কি বলছেন কি আন্টি? ওর হাতে এই অবস্থা, তার উপর আপনি ওকে যেতে দিলেন? এছাড়া কি করবো বলো? ওকে অনেক বুঝালাম, কিন্তু কোনো কথাই শুনলো না। কখন ফিরবে এই ব্যাপারে কি কিছু বলেছে? জানি না কখন ফিরবে। আচ্ছা আন্টি, আমি তাহলে সামিয়ার সাথে কিছুক্ষণ থেকে চলে যাব। এরপর জান্নাত ওখান থেকে সামিয়ার রুমে আসে আর সামিয়াকে ঘুম থেকে উঠিয়ে কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। আর আড্ডা দেওয়া শেষ হলে আবিরের বাড়ি থেকে বের হয়ে যায়। তখনও আবির বাড়িতে ফেরেনি, তাই সেজন্য অপেক্ষা না করে বেরিয়ে যায় অন্যদিকে। স্যার, আপনি কি গতকালকের ঘটনা কি জানেন? হ্যাঁ জানি, প্রিন্স যে মেয়েটাকে ভালোবাসে ওই মেয়েটির বাড়িতে যায়, তবে ছেলেটা মেয়েটির গায়েও হাত দেয়নি এবং আমাদের পুলিশ বাহিনীও গিয়েছে তার সাথে, কোনো গুলি করেনি, বরং ওখানে থাকা কোনো সিকিউরিটিকেও মারেনি। এখন এইসবের উপর ভিত্তি করে কি বুঝতে পারছেন আপনি? যা একটু বুঝলাম, ওই প্রিন্স বিনা কারণে মানুষকে মারে না আর নাই কারোর কোনো ক্ষতি করে। শুধু আমার একমাত্র ভয়, জানি না ওই মেয়েটির সাথে কিছু করে না বসে। স্যার, আমার কিন্তু এমনটা মনে হচ্ছে না, কারণ যদি মেয়েটার ক্ষতি করতে চাইতো তাহলে কিন্তু রাতেই তুলে নিতে পারতো। স্যার, আমি যতটুকু জানি কোনো মাফিয়া
প্রেমে পড়লে ওই মেয়েকে ইমপ্রেস করার জন্যই অনেক কিছু করে থাকে, কিন্তু তাই বলে ওই মেয়েটির ক্ষতি সে কখনো করবে না। তাহলে একটা কাজ করো, ওই মেয়েটির উপর নজরদারির ব্যবস্থা করো। স্যার, এমনটা কখনো করা যাবে না, কারণ প্রিন্সের লোক ওই মেয়েটির উপর নজরদারি করছে। ওই মেয়েটিকে যদি কোনো ছেলে বিরক্ত করে, তাহলে প্রিন্সের লোক ওই ছেলেটিকে পিটাতে থাকে। আচ্ছা, আমি কি SA কে তোমাদের সাথে মিট করিয়ে দেব? না স্যার, এমনটা করা যাবে না। সময় হলে আমি সব কিছু করব। আমি এখন তাহলে আসি স্যার। অ্যাঞ্জি ওখান থেকে চলে আসে। অন্যদিকে প্রিন্স নিজের চেয়ারে বসে আছে আর ভাবছে কি করে জান্নাতের মন জয় করবে, কারণ জান্নাত তো আর মাফিয়াকে ভালোবাসতে যাবে না। সেজন্য প্রিন্স ডিসিশন নিল জান্নাতের সাথে কথা বলে নিবে। তাই প্রিন্স আবারও জান্নাতকে কল দেয়। জান্নাত প্রিন্সের নাম্বার দেখে বিরক্তকর ভাবে কল রিসিভ করে। আপনি আবারও কল দিয়েছেন? কেন, বিরক্ত করে ফেলেছি নাকি? তা নয় তো কি, এভাবে একটা পিচ্চি মেয়েকে। কি আপনি বাচ্চা? এই, একদম হাসবেন না বলে দিলাম। তা নয় তো কি বলবো। আচ্ছা, আমাকে ভালোবাসতে আপনার সমস্যা কোথায়? আমি আপনাকে কতবার বলবো, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি আরেকজনকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া আমার লাইফে আমি কাউকে আসতে দিব না। তাকে এত ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি আমি তাকে। তা আপনার ভালোবাসার কথাটা কি তাকে এখনো জানিয়েছেন? তা অবশ্যই জানাইনি, কারণ ও আমাকে ভালোবাসে কিনা তা এখনো আমি জানি না। আর যতদিন না আমি একটু শিওর হয়ে নিব, ততদিন ওকে বলবো না। ততদিনে যদি সে অন্য কাউকে পছন্দ করে ফেলে? তাহলে আমি তাকে খুন করে ফেলবো। এক কথায় আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? হ্যাঁ, পারবো না। আমি যদি ওকে মেরে ফেলি তখন কি করবেন? আমি নিজেকে শেষ করে দেব। যখন আমি তাকে পাবো না, তখন অন্য কাউকে আমার জীবনে আসতে দিব না। আচ্ছা, তাহলে আমরা বন্ধু হয়ে কি থাকতে পারি? বন্ধু, ঠিক আছে। তবে আপনি কি ভুলে যাচ্ছেন আমার সাথে বন্ধুত্ব করলে আপনার কি ক্ষতি হতে পারে? জানি আমি কি ক্ষতি হতে পারে, তবুও আমি আপনার বন্ধু হতে চাই। কেউ যে নিজের ক্ষতি করার জন্য, জেনে শুনে বন্ধু করার জন্য এগিয়ে আসবে, তা আপনাকে দেখলে বোঝা যায়। দেখাই যাক না, আপনি আপনার মতো করে চালিয়ে যান আর আমি আমার মতো করে চালিয়ে যাই। ওকে, দেখাই যাক। কথা বলে কল কেটে দেয় আর জান্নাত ভাবতে থাকে প্রিন্সের কথা। প্রিন্স কি সত্যি আমার সাথে বন্ধুত্ব করতে চায়, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্যদিকে আবির নিজের ঘরে চলে আসে। ঘরে আসাতে সবাই অনেক রকম প্রশ্ন করে, কিন্তু আবির কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। এভাবে চলতে থাকে ওদের জীবন। এদিকে আবির মোটামুটি সুস্থ, সেজন্য আবির ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আজকে ভার্সিটি আবির, জান্নাত ও লিমা ওরা তিনজনই এসেছে। আবির অনেক দিন পর ভার্সিটিতে এসেছে বলে ওরা সবাই অনেক খুশি হয়, সেজন্য ওরা বসে বসে আড্ডা দিতে থাকে। তখনই লিমা বলে ওঠে, আচ্ছা, আবির রবিনকে ফ্রেন্ডসের লোক কেন মারলো? কোন রবিনের কথা বলছো? যে তোর হাতে গুলি করে সে রবিনের কথা বলছি আমি। আচ্ছা, আমি কি করে জানবো ওকে কেন মেরেছে? তুই কি করে জানলি ওই ছেলে আর এতটা ভালো? লিজা, তুই চুপ করবি? ও কি করে জানবে? হ্যাঁ তাই, তাছাড়া আমার হাতের অবস্থা তোরা নিজেরাই দেখেছিস। আর প্রিন্সকে তো এখনো কেউ দেখেইনি, আর না ওর সাথে কেউ কোনোদিন কথা বলেছে। তাই তো, আর প্রিন্স ছেলেটা আসলে অনেক ভালো। জান্নাত, তুই কি বললি? আমার মনে হয় তাই বলছি। আর প্রিন্স সম্পর্কে কথা না বলাই ভালো। কি দরকার ওর ব্যাপারে কথা বলার? আচ্ছা, প্রিন্স যদি কখনো তোদের সামনে আসে নিজের আসল রূপ নিয়ে, তখন কি করবি তোরা? আমার সামনে তো অনেক এসেছে, নতুন আর কি বলবো। জান্নাত, তুই কিছু বললি? কই, কিছু তো বলিনি। আচ্ছা লিমা, তোর সামনে এলে কি করবি? আমরা সামনে এলে ওকে জেলে ঢুকিয়ে দেব। কি রে, বলছিস না কেন?
আরে আমার সামনে আসলে আর কি, ওকে দেখা তো ভাগ্যের ব্যাপার। কেন, তোর কি দেখার ইচ্ছে আছে নাকি? একটু তো থাকতেই পারে। এভাবে ওরা আড্ডা দিচ্ছিল। আড্ডা শেষ হতেই ওরা যে যার বাড়িতে চলে যায়। রাতে লিমা যখন ঘুমাচ্ছিল তখন প্রিন্স লিমার রুমে আসে। ওখানে দেখে লিমা ঘুমাচ্ছে, তাই বেশি কিছু না করে ওর মুখে প্রিন্স লিখে দিয়ে চলে যায়। ওই দিন ঘুম থেকে উঠে লিমা আয়নায় নিজের মুখে প্রিন্সের লেখা দেখে অনেক অবাক। আমার মুখে প্রিন্স লেখা কেন? আমার রুমে তো অন্য কেউ থাকে না যে সে লিখবে, কিন্তু তাহলে এমনটা করলো কে? ওইদিকে লিমা কিছু না ভেবে মুখ ধুয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ওখানে জান্নাত ও আবিরকে আজকের ঘটনাগুলো বলে। দেখলি, কাল প্রিন্সকে দেখতে চেয়েছিলি আর রাতেই তোকে দেখা দিয়ে তোর মুখে প্রিন্স লিখে চলে গেল। তাই তো দেখলাম, কিন্তু এই কাজ কি করেছে তাই আগে জানতে হবে। কে কি কাজ করেছে আমিও একটু শুনি। আরে কখন এলি? এই তো মাত্রই আসলাম, আর তোদের কথা শুনছিলাম। প্রিন্স নাকি লিমার রুমে আসছিল, আর ওর জামা ঠিক ছিল না বলে নাকি ভয় পাইছে। এই জান্নাত, একদম উল্টোপাল্টা বলবি না, বলে দিলাম। আসলে এমন কিছুই হয়নি। আসলে ওর মুখে কে যেন প্রিন্স লিখে দিয়েছে, আর ওর ধারণা এই কাজ প্রিন্স করেছে। মনে হয় লিপস্টিক দিয়ে লিখেছে। আবিরের কথায় লিমা অনেকটা আশ্চর্য হয়, কারণ আবির কি করে জানলো যে ওই লেখাটা লিপস্টিক দিয়ে লেখা? তুই কি করে জানলি? কেননা গালে এখনো লিপস্টিক বোঝা যাচ্ছে, তবে কাছ থেকে। ও তাই বল, আমি তো কি না কি ভেবেছি। এইদিকে ওরা কথা বলছে আর তখনই জান্নাতের গায়ে এসে একটা গুলি লাগে। আসলে গুলিটা করা হয়েছিল আবিরকে, কিন্তু জান্নাত তা দেখে ফেলে আবিরকে সরিয়ে নিতে গুলিটা জান্নাতের গায়ে লাগে। আর জান্নাত আবির বলতে বলতে দু চোখের পাতা এক করে ফেলে। বন্ধুরা, এখানে শেষ হচ্ছে সিজন 1, আর গল্পের সিজন 2 বাকি পর্বে আপনারা জানতে পারবেন জান্নাত বেঁচে থাকবে কিনা, নাকি লিমা হবে গল্পের নায়িকা। কারণ গল্পে দুজন নায়িকা, তাই সিজন 1 তো একজনকে মরতেই হবে, নাকি দুজনকে বাঁচিয়ে রাখবো। তাই আপনাদের পছন্দের মন্তব্যটা কমেন্ট বক্সে করবে। সেজন্য আপনাদের মাঝে সিজন 2 নিয়ে খুব শীঘ্রই এসে হাজির হব। ধন্যবাদ।